আসসালামু আলাইকুম। আজকে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম তোমাদের গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের যে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নের সমাধান নিয়ে আসবো। আর সমাধান নিয়ে আসছি। আমি তোমাদেরকে আগেই বলে রাখি আমি তোমাদেরকে পদার্থ গণিত এবং রসায়ন অংশটি সমাধান করে দেখাবো। তোমাদের কে আমি বায়োলজি এবং ইংরেজি অংশটি সমাধান করে দেখাবো না। দীর্ঘদিন আমার বায়োলজি অনুশীলন না থাকায় আমি বায়োলজিটা অনেকটা আমি সমাধান করতে পারতেছি না। তাহলে চলো শুরু করে দেই। আর আমার পরিচয় হচ্ছে আমি বর্তমানে রুয়েটে পড়াশোনা করতেছি। আমি রাকিবুল ইসলাম। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। 22 ব্যাচ, আমি তো এইচএসসি 22 ব্যাচ। আর আমি অনলাইনে টিউশনি করাই। তোমরা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমার কমেন্টে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমার ফেসবুক পেজ বা ফেসবুকের আইডির লিংক দেওয়া আছে, অথবা হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে। তোমরা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো যদি কারো ভালো লাগে, যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও। তাহলে চলো শুরু করে দেই আজকে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস প্লাস কোশ্চেন সলভ। মূলত আমি কোশ্চেন সলভটাই করাই, অ্যানালাইসিসটা খুব কমই করাই, কারণ অ্যানালাইসিস বলতে তুমি যদি এই ধরনের কোশ্চেন সবগুলো সমাধান করতে পারো তাহলে তুমি এটাই অ্যানালাইসিস হয়ে যায়। তাহলে চলো শুরু করে দেই। দেখো, তোমাদের ১ নম্বর এখানে প্রশ্নটা দেওয়া আছে। দুটি বলের লব্ধির মান 2√37 নিউটন এবং 2√13 নিউটন যখন তাদের মধ্যবর্তী কোণ, প্রথম বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 এবং দ্বিতীয় বলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। বল দুটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি বল কত হবে? আচ্ছা, আমরা যদি দুটা বল ধরে নেই পি আর কিউ, তাহলে আমরা কি পাই? একটু ১ মিনিট। দুটা বল যদি আমরা পি কিউ ধরে নেই তাহলে আমরা পাই হচ্ছে লব দিয়ে আর স্কোয়ার। আমরা সূত্র কি জানি? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। দেখো, আমি হয়তো একটু ডিটেলস দেখাবো, অনেকের কাছে একটু ডিটেলস লেন্দি লাগতে পারে, তোমরা একটু স্কিপ করতে পারো। তোমরা যদি এরকম হয় তোমরা ভিডিওটা টেনে দেখতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী, কারণ আমার তো সবার কথা চিন্তা করতে হয়। তাহলে আমাদের আর স্কোয়ার, তাহলে হচ্ছে 2√37 এর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আলফা কত দেওয়া আছে? 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রির মান কত? আমরা বলতে পারি cos 60 মান হচ্ছে আমাদের 30। তাহলে আমরা 1/2 যদি এখানে বসাই তাহলে এই 2 আর এই 2 কাটা গেল। আহ, অর্থাৎ জাস্ট এখানে আমরা পি কিউ লিখতে পারি, ঠিক আছে? এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখন না, আমরা এটা একটু সরাসরি লিখে দেই। 4 × 37 সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ। এটা তো বুঝতে পারছো কিভাবে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 2 × 13 এর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ 120 ডিগ্রি। তাহলে এটা আমাদের 4 × 13 সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস দেখো কজ 120 ডিগ্রির মান হচ্ছে -হাফ। বুঝতে পারছো? কজ 120 ডিগ্রির মান -হাফ। তাহলে এই টু আর এই টু কাটা গেলে এখানে আমাদের জাস্ট মাইনাস পি কিউ থাকবে। এখানে আমাদের মাইনাস পি কিউ থাকবে, বুঝতে পারছো? এই যে এখানে মাইনাস পি কিউ থাকবে। তাহলে এটা আমাদের 2 নম্বর। এখন আমাদের যদি দুটা সমীকরণ 1 আর 2 যদি যোগ করি, এটা আমাদের 1 নম্বর। তাহলে আমরা 4 কমন নিতে পারি, তাহলে 37 + 13 সমান আছে আর 2 × পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর এই পি কিউ কাটা যায়, কারণ এখানে এটা কিন্তু মাইনাস আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কি পাই? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান পাবো হচ্ছে এই 37 আর 13 হচ্ছে 50, 50 × 4 তাহলে 200, আর একটু ভাগ করে দিলে পরে কত পাবো? 100। এখন আমাদের কি চাইছে? বল দুটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত হবে? দুটা বল যখন 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন এদের লব্ধি হয়েছে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটা সমান রুট করে দিলে পরে আমরা হচ্ছে 10 পাই। উত্তর কত আছে? 10। এই দেখো উত্তর 10 আছে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নে আসো। 2 নম্বর প্রশ্নটা একটু পড়ো তোমরা। 2 নম্বর প্রশ্নটা বলছে একটি বস্তুর ত্বরণ, দেখো একটি বস্তু স্থির অবস্থান থেকে 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর মিটার 0.5
মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে 20 সেকেন্ড চললো। দেখো তাইলে হচ্ছে আর প্রথমে 20 সেকেন্ড গেছে যে অবস্থায় গেছে আবার ঠিক একই সেই অবস্থাতেই 20 সেকেন্ডে সে ফিরে ফিরে আসছে। তাহলে আমরা প্রথমটার দূরত্ব বের করে যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা যেহেতু স্থির অবস্থান তার মানে কি u0 আছে তাই না? দেখো একটি বস্তু স্থির অবস্থান থাকে, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব s সমান কি জানি, হাফ a টি স্কোয়ার। কারণ ইউটি তো জিরো হবে, কারণ u0 হাফ ই কত আছে 0.5 ইন্টু টি স্কোয়ার, টি কত 20 সেকেন্ড, তার মানে কি 1/4। এই যে 1/0.5 মানে 1/2, তাহলে 1/2 1/2 1/4 হয়, আর 20 স্কোয়ার করলে 400 হয়, অর্থাৎ 100 মিটার। এখন আমাদের প্রথম এটা হচ্ছে ত্বরণে গেছে, বুঝতে পারছো? তাহলে মন্দনে কতটুকু যাবে, মন্দনে 100 মিটার যাবে কিভাবে, দেখো একই কথা বলা হয়েছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে 20 সেকেন্ড চললো। তাহলে 100 গুণন আহ 100 যোগ 100, তাহলে আমাদের টোটাল দূরত্ব অতিক্রম করবে 200 মিটার। তাহলে এই যে 200 মিটার উত্তর আছে, বুঝতে পারছো? 3 নাম্বার। একটি বস্তুকে একটি খাড়া স্তম্ভের ওপর থেকে আনুভূমিক রেখার সমান্তরালে 2 মিটার পার সেকেন্ড বেগে ছাড়া হলো। দেখো একটা খেয়াল করো, একটা বস্তু, এটা চিত্রটা না বুঝলে পারে তোমরা পারবে না। এই একটা মনে করো এই খাড়া একটা স্তম্ভ আছে, এই বস্তু এখানে এক লোক দাঁড়ায় থাকে, এখানে একটা ঢিল মারছে, ঢিলটা হচ্ছে গিয়ে এই দিকে, বুঝতে পারছো? ঢিলের বেগটা হচ্ছে আমার এইদিকে, কত 2 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু বস্তুটা তো দিন শেষে এই দিকেই পড়ে যায় তাই না? তাহলে এই বস্তুটা এখানে চলে আসছে, যে এই বস্তুটা এখানে চলে আসছে। এখন এটা পড়তে হচ্ছে 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে এই উচ্চতা এই সমান কত? দেখো এটা তো আমার হচ্ছে ইউ এক্স, আর আমার দূরত্বটা বের করবো, এটা কি ইউ ওয়াই বরাবর না, ওয়াই অক্ষ বরাবর না? তাহলে আমাদের এইচ সমান কি জানি, এইচ সমান জানি হচ্ছে ইউটি প্লাস হাফ এ হাফ জি টি স্কোয়ার, কারণ এখানে অভিকর্ষ ত্বরণ দ্বারা কাজ হবে। তাহলে ইউ ইউ তো জিরো হবে, কারণ ইউ ওয়াই, এখানে ওয়াই অক্ষ বরাবর তো কোনো বেগ নাই। আমরা এইটা সবাই ভুল করবে, আমাদের বেগটা কিন্তু এই দিকে কাজ করতেছে, আর আমরা যেটা না বস্তুটা কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। আর বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, তাই এখানে এটা নির্ভর করবে, তাহলে এটা আমাদের জিরো হয়ে যাবে। তাহলে হাফ জি হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার, টি কত দেওয়া আছে 5 সেকেন্ড, অর্থাৎ হচ্ছে 25, 25 লিখে দিলাম। তাহলে 2 দ্বারা ভাগ করলে পরে এটা কত হয় 4.9, তাহলে 25 ইন্টু 4.9, এটা গুণ করলে কত হয় দেখো, আমরা গুণ করে দেখাবো। 25 ইন্টু 4.9, তাহলে 5 নং 45-এর 5 হাতে থাকে 4, 4 5 20, আর 4 24, এক ঘর কাটা, 49 কত 98, ডিরেক্ট 98 লিখে দিবা। তাহলে 5 2 হাতে থেকে 1, 3 8 9 আহ 12, ঠিক আছে। এক ঘর পর দশমিক আছে, যে এক ঘর পর দশমিক দিলাম, তাহলে কত হলো 122.5, 122.5। এখানে 10 দ্বারা এখানে তোমরা চাইলে 10 দ্বারা কাজ করতে পারো। 10 দ্বারা কাজ করলে পারে কত হয়, 2 দ্বারা ভাগ করলে 5 হয়, তখন 4.9 হয়েছিল, 25 গুণন 5, তাহলে কত হয় 125, যেটার কাছাকাছি উত্তর আছে 122। এটাও ব্যবহার করতে পারো, যেহেতু উত্তরটা দূরে দূরে মানে অনেক ডিফারেন্স আছে, সেক্ষেত্রে তোমরা 10 ব্যবহার করতে পারবা। 3 নাম্বার, 4 নাম্বার প্রশ্নটা, একটি বস্তুকে খাড়া উপর দিকে ছুঁড়ে মারলে উহা 6 সেকেন্ড পর ভূমিতে আসে। অর্থাৎ এই যে একটা বস্তু, এইখান থেকে একটা লোক এই বস্তুটাকে খাড়া উপর দিকে মারছে, মারার পর এইটা আবার ফের ফিরে আসতে এই টোটাল সময় লাগছে হচ্ছে 6 সেকেন্ড, বুঝতে পারছো? এখন এই উচ্চতাটা কত, এই সমান কত? আচ্ছা আমরা পর্যায়কাল পাইছি, পর্যায়কাল হচ্ছে টি সমান হচ্ছে 6 সেকেন্ড পাইছি। আর টি সমান কি জানি আমরা, টোয়াইস ইউ বাই জি, এটা তো আমরা জানি টোয়াইস ইউ বাই জি সমান হচ্ছে আমাদের কত 6 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে ইউ কত পাবো দেখো, তাহলে আমরা বেগটা বের করতে পারি, ইউ সমান পাই হচ্ছে 6g/2, অর্থাৎ হচ্ছে 3g পাবো, আদি বেগ ইউ পাবো 3g। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা এইচ সমান কি জানি, ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউ স্কোয়ার বাই 2g হলে, তাহলে আমরা ইউ এর জায়গায় আছে 3g বসালে 9 × g² হবে, ডিভাইডেড বাই 2g। তাহলে এই একটা জি কাটা যাবে, তাহলে একটা জি কাটা যাবে, তাও আর এখানে হচ্ছে কত হয় 4.5, তাহলে 4.5 ইন্টু
জি, তাহলে এটা হচ্ছে জির মান যদি আমরা কত ধরি 10 ধরি, তাহলে 4.5 ইন্টু 10 কত হলো 45 হয়ে গেল। কিন্তু 45 এর কাছাকাছি মান কোনটা আছে, এই দেখো একটাই আছে 44.1। ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটা, একটি স্থির বস্তুর ওপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করছে। এটা একটু বোঝো, এটা একটু বড় অঙ্ক ক্যালকুলেশনটা। এই একটা গাড়ি, একটা আনুভূমিক তল আছে, মনে করো এই একটা আনুভূমিক তল আছে, এখানে একটা বস্তু আছে, এটার উপর একটা বল ক্রিয়া করছে কত নিউটন, 10 নিউটন বল ক্রিয়া করছে। ঠিক আছে। এই সময়টা কত, সময় হচ্ছে টি সমান 10 সেকেন্ড ধরে ক্রিয়া করছে। টি সমান 10 সেকেন্ড ধরে ক্রিয়া করছে। এখন শুরু থেকে 10 সেকেন্ড পর মনে করো বস্তুটা এই পর্যন্ত আসছে, 10 সেকেন্ড পর এই পর্যন্ত এসে থেমে গেছে। থেমে যায় নাই বলতে, মানে এই পর্যন্ত আসছে, বলটা থেমে, তারপর বল থেমে গেছে। তারপর এই বাকি হচ্ছে গিয়ে 50 সেকেন্ড এমনি চলছে। বাকি টি হচ্ছে 50 সেকেন্ড এমনি চলে, টোটাল 60 সেকেন্ড হয়েছে। এই 60 সেকেন্ডের দূরত্ব অতিক্রম করছে, এই মনে করো টোটালটা হচ্ছে গিয়ে 1100 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন বস্তুটার ভর কত জানতে চাইছে। আচ্ছা দেখো তো, আমরা যদি এখানে দূরত্ব কয়টা, এই পর্যন্ত একটা S1 আর এটা হচ্ছে S2, তাহলে এর টোটাল এস সমান কি S1 প্লাস S2। তাহলে S1 টা আমরা বের করি। S1 যেহেতু ত্বরণ আছে, কারণ এখানে বল কাজ করছে মানে কি ত্বরণ আছে, তাহলে S1 টা আমরা আলাদা বের করবো। S1 সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু এখানে ইউটি নিব না, কারণ স্থির অবস্থার কথা বলছে, স্থির বস্তুর উপর। তাহলে হচ্ছে হাফ এ টি স্কোয়ার। আর এ সমান কি জানি, এফ সমান যদি এম এ হয়, তাহলে এ সমান জানি হচ্ছে এফ বাই এম। ঠিক আছে। এফ টি স্কোয়ার। টি কত, টি হচ্ছে 10, এই যে এইটুকু তো আমাদের 10 সেকেন্ড। তাহলে আমরা একটু মানটা বসাই দিই। এখানে হচ্ছে বল হচ্ছে 10 ইন্টু 100, তাহলে কত হয় আমাদের, তাহলে 500 ডিভাইডেড বাই এম। ঠিক আছে। তাহলে আমাদের S1 কত পাইছি, 500 ডিভাইডেড বাই এম, আমরা বসাই দেই। এটা 1100, টোটাল এস হচ্ছে 1100, আর এটা হচ্ছে 500 ডিভাইডেড বাই এম, প্লাস S2 কত, S2 বলছে হচ্ছে আমাদের এইখানে। এখন এইটা হচ্ছে সমবেগে গেছে, কারণ কি এখানে বলটা থামায় দেওয়া হয়েছে, বল আর প্রদান করা হয় না, তখন কি সমবেগে গেছে। কিন্তু এইটুকু কত, 50 সেকেন্ড, কারণ কি আমাদের টোটাল 60 সেকেন্ড কথা বের করতে বলছে, কিন্তু 10 সেকেন্ড আমার অলরেডি এখানে বের হয়ে গেছে, তাহলে বাকি থাকলো এখানে 50 সেকেন্ড। ঠিক আছে। তাহলে যদি 50 সেকেন্ড থাকে, তাহলে এইখান থেকে আমাদের আদিবেগ কত, আমরা আদিবেগ ভি সমান কি জানি, ইউ প্লাস এটি। তাহলে ইউ তো 0, তাহলে এটি, তাহলে আমাদের এর সমান আমরা এফ বাই এম লিখতে পারি। একটু খেয়াল করো, একটু চাপাচাপি হয়ে যাচ্ছে হয়তো। এ টি হচ্ছে 10, কারণ এই এই পর্যন্ত তো আমাদের 10 সেকেন্ড, তাই না। এই পর্যন্ত তো আমাদের 10 সেকেন্ড, তাহলে এফ বাই এম। তাহলে এটা আমরা বসাইলাম। তাহলে আমাদের এস টু সূত্র হচ্ছে আমাদের কি, এখানে একটু লিখলাম, এস টু সমান হচ্ছে ভিটি, তার ভি সমান পাইছি হচ্ছে গিয়ে এফ বাই এম ইন্টু 10। এখন টি কত, টি হচ্ছে গিয়ে 50 সেকেন্ড। ঠিক আছে। টি হচ্ছে 50 সেকেন্ড, কারণ এই দূরত্বটা হচ্ছে টি, এই টিটা চাইছে। তাহলে আমরা একটু বের করি। 1100 সমান হচ্ছে 500 ডিভাইডেড বাই এম প্লাস, এখানে এফ এর মান হচ্ছে 10, 10 ইন্টু 10 সমান হচ্ছে 100, 100 গুণন 50, তাহলে কত হলো 5000 হলো। আমরা ডিরেক্ট লিখলাম 5000/50। তাহলে আমরা যদি এম কমন নিয়ে এই পাশে আনি, আর এখানে হচ্ছে 5500 ডিভাইডেড বাই 1100, তাহলে আমাদের কত হবে, 5 হবে। ডাবল শূন্য কাটা গেল, তো 11 দ্বারা 55 কে ভাগ করলে 5 হয়, অর্থাৎ 5 কেজি ওজন হবে। ঠিক আছে। এই যে 5 কেজি ওজন আছে। ক্যালকুলেশনটা একটু লেন্দি প্রসেস মনে হচ্ছে, একটু আসলে লেন্দি করছে। তোমরা যদি একটু মনোযোগ দাও, একটু টাইম দাও, তাহলে এই ক্যালকুলেশনটা বুঝতে পারবে। আমার মনে হয় এই ক্যালকুলেশনটা আরেকবার তোমরা একটু টেনে দেখে নাও, তাহলে ভালো হবে তোমাদের জন্য।
6 নম্বর বলছে 6 নম্বর বলছে একটা 1 মিটার/সেকেন্ড বেগে চলমান 20 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় দণ্ডায়মান 5 কেজি ভরের অপর বস্তুকে ধাক্কা দেয়। তার মানে কি এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি কাজ করবে। কারণ কি যেখানে বস্তু ধাক্কাধাক্কির অবস্থা সেখানে কিন্তু শক্তির সংরক্ষণশীলতার নীতি কাজ করে। এখন সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটি 0.4 মিটার/সেকেন্ড বেগে চলতে শুরু করলো। তাহলে প্রথম বস্তুটির ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা, ভরবেগের পরিবর্তন বের করতে গেলে আমাদের বেগ লাগবে, তাই না? তাহলে বেগ সমান আমরা এখন একটু বের করে নেই। আমরা সংরক্ষণশীলতা নীতির সূত্র অনুসারে জানি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তাহলে আমাদের প্রথম বস্তুর ভর কত? প্রথম বস্তুর ভর দেওয়া আছে 20 কেজি, আদিবেগ দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড। আর দ্বিতীয় বস্তুটার ভর দেওয়া আছে 5 কেজি, কিন্তু বস্তুটাই দেখো কি আছে, স্থির আছে, এই যে এখানে স্থির বস্তু। তাহলে আমাদের কি জিরো হবে। আমার m1 আবার 20, v1 তো আমরা নির্ণয় করবো, প্লাস m2 কত দেওয়া আছে, m2 হচ্ছে 5 কেজি দেওয়া আছে, আর v2 দেওয়া আছে হচ্ছে 0.4। তাও যদি হয় আমরা তাহলে ক্যালকুলেশনটা করি, 20 সমান হচ্ছে 20 v1 প্লাস এখানে 5 ইন্টু 4/10 লেখা যায়। তাহলে 5 দ্বারা ভাগ করলে 2, 2 দ্বারা ভাগ করলে 2 হয়। তাহলে আমরা 20 v1 সমান 18 পাই। এই 2 এই পাশে যে কত হয়, 18 হয়ে যায়। তাহলে v1 সমান আমরা পাইলাম 18/20, অর্থাৎ 9/10। আচ্ছা, এটুকু আমরা মনে রাখি। এখন আমার বলছে হচ্ছে প্রথম বস্তুটির ভরবেগের কত পরিবর্তন ঘটলো। ভরবেগের পরিবর্তন বলতে কি ডেল পি। তাহলে ডেল পি সমান কি জানি, এম ইন্টু ভি2 মাইনাস ভি1। দেখো এখানে ভি2 ভি1 বলতে এইখানকার যে ভি2 ভি1 এগুলা কিন্তু বোঝাচ্ছে না, এই যে এই ভি2 এই ভি1 এগুলা কিন্তু বোঝাচ্ছে না। আসলে বস্তুটার ক্ষেত্রে প্রথম বস্তুটার যে প্রথম বেগ আর শেষ বেগটা বুঝেছে। তাহলে প্রথম বস্তুটার ভর 20, তাহলে প্রথম ভি2 মানে হচ্ছে বড় বেগটা 1 মাইনাস, আর হচ্ছে ভি1 কত, ভি1 হচ্ছে 9/10। তাহলে এটা হচ্ছে আমাদের 20 ইন্টু, এটা হয় হচ্ছে 1/10 হবে, কারণ লসাগু করে দেখো 10, তাহলে 10 - 1 সমান 10 - 9 সমান 1, 1/10। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, 2। অর্থাৎ এটার উত্তর হবে 2। ভরবেগের পরিবর্তন, এটা আমাদের উত্তর 2 হবে। ঠিক আছে। 7 নম্বর প্রশ্নটা, প্রথমে যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি এগুলো একটু বড় বড় কোশ্চেন। পরবর্তীতে কোশ্চেন গুলো একটু সহজ আছে, ছোট আছে, সেগুলো পরবর্তীতে ওয়েট করো, তোমরা পাবে। দেখো 7 নম্বর বলছে হচ্ছে পাই/5 মানে টর্ক। তাহলে টর্ক কত দেওয়া আছে, পাই/5। ঠিক আছে। এখন 30 rpm বেগে ঘূর্ণায়মান একটি চাকাকে 10 সেকেন্ডে থামিয়ে দেয়। আচ্ছা দেখো, আমাদের এখানে চাকার জড়তা ভ্রামক জানতে চাইছে। তাহলে আমরা সূত্র কি জানি, টাও সমান আই আলফা। এই টাও আমাদের জানা আছে, আই আমাদের জানতে চাইছে আলফা, আলফার মানটা বের করতে পারলেই কিন্তু হয়ে যাবে। কারণ আলফা সমান আমরা কি জানি, ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। তাহলে আমাদের ওমেগা তো জিরো হবে, কারণ এখানে থেমে যায়। তাহলে ওমেগা জিরো, আর ওমেগা নট সমান দেওয়া আছে হচ্ছে 30 rpm। তাহলে ওমেগা নট সমান আমরা জানি 2 পাই এন ডিভাইডেড বাই টি। তাহলে 2 পাই এন, এন কত, 30। 30 বার ঘুরছে কত মিনিটে, রেভলিউশন পার মিনিট। আরপিএম অর্থাৎ রেভলিউশন পার মিনিট, অর্থাৎ 30, 60 সেকেন্ডে। তাহলে এটা 2, তাহলে ওমেগা নট হচ্ছে পাই। তাহলে আমাদের আলফা সমান কি, আলফা সমান হচ্ছে 0 - পাই ডিভাইডেড বাই টি। টি কত দেওয়া আছে, 10 সেকেন্ড, অর্থাৎ হচ্ছে -পাই/10। একটু কাটাকাটি হয়ে গেল। আচ্ছা দাঁড়াও। আচ্ছা, এখন আমাদের টাও সমান দেওয়া আছে পাই/5 ইন্টু আই বের করবো, আলফার মান পাইছি হচ্ছে পাই/10। দেখো ঋণাত্মক মাইনাসটা নিব না, মাইনাস না নেওয়াটাই ভালো হবে, কারণ ওটা দরকার নাই তো আমাদের। তারপর এখানে পাই পাই কাটা গেল উভয় পাশে। তাহলে আই সমান হচ্ছে 10/5 সমান হচ্ছে 2। তাহলে 2 কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে। জড়তা ভ্রামক হচ্ছে কেজি মিটার স্কোয়ার একক। তাহলে 2 কেজি মিটার স্কোয়ার। দেখো 2 নম্বর, 2 উত্তর আছে সাথে। 7 নম্বরটা কিন্তু সহজ আছে। 8 নম্বরটা,
8 নম্বর প্রশ্নটা কি বলছে? 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারা হলো, তাহলে 20 মিটার উচ্চতায় উহার গতিশক্তি 20 জুল হলে। দেখো 20 মিটার উচ্চতায়, ধরো এই একটা বস্তু এখানে আছে, এটা এখানে ছুঁড়ে মারা হলো। এখন এইচটা যাই হোক, এই 20 মিটার উচ্চতায় এসে এর গতিশক্তি কত হলো, ই কে সমান হচ্ছে আমাদের 20 জুল হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের আদি ভরবেগ কত? উহার ছোড়ার মুহূর্তে মানে হচ্ছে এই যে আদি ভরবেগ কত, তাহলে এম ভি আমাদের চাইছে। ঠিক আছে, তাহলে এম তো দেওয়া আছে, ভিটা বের করলে কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এখান থেকে একটু চেষ্টা করি, ভিটা এটা এম ইউ, যেহেতু আদি ভরবেগ এম ইউ ধরে নিই, তাহলে আমাদের ই কে সমান কি জানি, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, এটা জানি। তাহলে ই কে 20 জুল, হাফ এম দেওয়া আছে 5, আর ভি স্কোয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার দেওয়া আছে 20 সেকেন্ডে, এটা কিন্তু বেগ। তাহলে ভি সমান হচ্ছে আমরা কি পাই, √, 40/5, অর্থাৎ √8 পাই। ঠিক আছে, ভি কিন্তু আমাদের √8। এখন এটা কিন্তু আমাদের 20 সেকেন্ডে বেগ কিন্তু আমাদের আদি বেগটা কত? তাহলে আমরা কি জানি, ভি সমান ইউ মাইনাস জি টি। কারণ মাইনাস কেন হবে, কারণ বস্তুটা অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতেছে, উপরের দিকে ঢিল মারা হচ্ছে, মানে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। তাহলে আমাদের আদি ভি কত, √8, তারপর হচ্ছে প্লাস জি হচ্ছে 9.8, 9.8 ধরবো না, 10 ধরবো, কারণ আমাদের একটু হিসাব সহজ লাগবে। 10, আর টি কত, টি হচ্ছে আমাদের 20 সেকেন্ড, সমান হচ্ছে আমাদের ইউ। তাহলে ইউ সমান 200, আর হচ্ছে আমাদের, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা না বের করে আমরা যদি এইভাবে করি, 1 মিনিট, এখানে হিসাবটা একটু জটিল হচ্ছে। এভাবে করা যাবে, এটা যে করা যাবে না সেটা না, এভাবে করা যাবে। এভাবে না করে আমরা যদি আরেকটা কাজ করতে পারি, আমাদের 20 মিটার উচ্চতা দেওয়া আছে না, তাহলে এইচ সমান কি জানি, আহ ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই জানি না। তাহলে আমাদের এইচ সমান আছে 20 মিটার দেওয়া আছে, এখান থেকে ইউ বের করব। খেয়াল করো একটু, এখানে আমি আবারও ভুল করে ফেলছি, মানে এটা করা যাবে কিন্তু ওটা আমাদের হিসাবের সুবিধার্থে আমরা একটু সহজ করে নিব। বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ। তাহলে এখান থেকে আমাদের ইউ স্কোয়ার সমান কি পেলাম, ইউ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস 2 জি এইচ। তাহলে আমরা বি স্কোয়ার সমান হচ্ছে বির মান √8, তাহলে বি স্কোয়ার সমান 8 প্লাস 2 ইন্টু 10 ইন্টু এইচ কত, এইচ এর মান আমরা হচ্ছে 20 পাইছি। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে কত হয়, 20 ইন্টু 10, 200, আর 200 আর 200 দুগুণা 400, তাহলে 408 হয়। ঠিক আছে, তাহলে ইউ স্কোয়ার সমান 408। তাহলে ইউ কত হবে, ইউ 20 দশমিক সামথিং হবে, তাই না? 20 দশমিক সামথিং, 20 ধরে রাখলাম আমরা। তাহলে আমাদের ছোড়ার মুহূর্তে বেগ হচ্ছে, মানে আদি বেগটা হচ্ছে ইউ। তাহলে আমাদের আদি ভর বেগটা কত, এম ইউ সমান এম দেওয়া আছে 5, এটার মান হচ্ছে 20 দশমিক সামথিং। তাহলে কত হবে, 100 প্লাস হবে। তাহলে 100 প্লাস বলতে 100, কারণ আমরা এখানে জাস্ট খুব বেশি কিন্তু পাবো না, √8 করলে 20.01 এরকম পাবো। ঠিক আছে, তো আর যদি 9.8 নিতাম তারপরেও কিন্তু ক্যালকুলেশনটা সঠিকভাবে হয়ে যেত। আশা করি বুঝতে পারছো প্রশ্নটা। 9 নম্বর, 9 নম্বর প্রশ্নটা বলছে 50 মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে 9.8 সেকেন্ডে 1000 কেজি পানি উঠানো হয়, ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে 80%, এর ক্ষমতা কত? আচ্ছা, আমরা আগে পি আউটপুটটা বের করে নিই। পি আউটপুটটা হচ্ছে আমাদের এমজিএইচ ডিভাইডেড বাই টি, এমজিএইচ ডিভাইডেড বাই টি। তাহলে এম কত, 1000, জি হচ্ছে আমরা 10 ধরবো, এমজিএইচ, না 10 ধরবো না, 9.8ই ধরবো, কারণ আমাদের সময়টা কিন্তু 9.8 সুন্দরভাবে দেওয়া আছে। 9.8, আর এইচ কত দেওয়া আছে, এইচ হচ্ছে 50 মিটার, ডিভাইডেড বাই টি, টি হচ্ছে 9.8, এই কারণে এটা জি।
ধরলাম না। তাহলে এটা আমরা এইভাবে রাখি ১,০০০ গুণন ৫০ এত। এখন আমাদের চাইছে কি? ক্ষমতা আমাদের দেওয়া আছে ক্ষমতা সমান হচ্ছে ৮০%, তাই না? তার মানে ৮০/১০০। আর এটা সমান হচ্ছে পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। তাহলে আমাদের পি ইনপুট এসেছে, তাহলে পি ইনপুট সমান হচ্ছে আমাদের পি আউটপুট ১,০০০ গুণন ৫০ ডিভাইডেড বাই ইটা। এটাকে ইটা দ্বারা ভাগ করা লাগবে না? তাহলে ইটা দ্বারা ভাগ করলে পারে ৮০/১০০। তাহলে ৮০/১০০ হলে পরে আমরা উল্টায় দিলাম ১,০০০ গুণন ৫০ গুণন ১০০ ডিভাইডেড বাই ৮০, শূন্যগুলা কাটাই দিলাম। তাহলে কত হয়? ৮ দ্বারা ১,০০০ কে ভাগ করলে ১২৫ হয়, এটা তো জানো, তাই না? ১২৫ আর ৫ গুণ করলে কত হয়? এটা হচ্ছে ৬২৫ হয়। ১২৫, হ্যাঁ ৬২৫ হয়। তাহলে আমাদের ৬২৫ আর শূন্য থাকলো কয়টা? একটা শূন্য, এই একটা শূন্য, এই দুটা শূন্য লিখে দিলাম। তাহলে এইটা সমান এত জুল। আমাদের উত্তরটা এমনি বোঝা যাচ্ছে ৬২.৫ হবে। কারণ এখানে আমাদের কিলো ওয়াট চাইছে। তাহলে ১,০০০ দ্বারা ভাগ করলে কত হয়? এই ১,০০০ দ্বারা ভাগ করলে এই ২ শূন্য ২ শূন্য কাটা যায়, আর এই ১০ শূন্য আছে, ৬২.৫। এটা অত দূর করা লাগবে না। যখন ৬২,৫০০ আসছে তখন বোঝাই যাচ্ছে যে এটা ৬২.৫ হবে উত্তর। ঠিক আছে? ১০ নম্বর অঙ্কটা। ১০ নম্বর অঙ্কটা বলছে একটি গ্রহের ব্যাসার্ধ ৬,০০০ কিলোমিটার, উহার পৃষ্ঠদেশে জির মান হচ্ছে, তাহলে আমাদের গ্রহের ব্যাসার্ধ আর যদি ধরি, এটা হচ্ছে ৬,০০০ কিলোমিটার, আর জি হচ্ছে 10.08, আর হলে পৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায়? তাহলে এটা যদি আমরা এইচ ধরি, এইচ কত কিলোমিটার উচ্চতায় জি এর মান, তাহলে জি প্রাইম সমান হচ্ছে আমাদের ৭ হবে। তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে জি ডিভাইডেড বাই জি প্রাইম সমান হচ্ছে আমাদের আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমরা মানটা বসাই দিই। আমরা আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর সমান রুট ওভার কত হয়? রুট ওভার এটা হচ্ছে জির মান কত? জির মান হচ্ছে এখানে আমাদের 10.08 ডিভাইডেড বাই 7। দেখো এই ভাগটা রুটটা পারবা না, তাই তো? দেখ, আমরা যদি ১,০০৮ এখানে দশমিক রাখলাম, এখানে দশমিকটা মনে করো নাই, আমরা ভাগ করি, তাহলে 17 হাতে থাকে কত? ৩। একটা শূন্য কাটা দিলাম, এই যে এখানে যেটা পয়েন্ট আছে সেই পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে কত হলো? ৪ ৭ ২৮, হাতে থাকে ২, এই ৮ কাটে নিয়ে আসলাম, তারপরে আবার ৪ হবে। তাহলে 1.44, এটা সমান কি? রুট ওভার 1.44। আচ্ছা দেখো তো, 1.44 একটা বর্গমূল ১২ স্কোয়ার করলে পরে 1.44 হয় না? তাহলে এটাকে রুট করলে কি হবে? রুট করলে পরে 1.2 হবে না? 1.2 হবে তো, তাই না? কেন 1.2 হবে? কারণ ১৪৪ কে বর্গমূল করলে 1.2 হবে। কিভাবে সেটা তোমরা মনে রাখবা? দেখো, ১১২ কে স্কোয়ার করলে ১৪৪, তার মানে 1.44 কে রুট করলেও 1.2 হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে হিসাব করি, আমরা যদি ভাগ করে দেই, তাহলে 1 প্লাস এইচ বাই আর সমান 1.2। তাহলে এইচ বাই আর সমান আমাদের 0.2 হয়। 0.2 সমান আমরা 2/10 লিখতে পারি। তাহলে এইচ সমান কি হয়? এইচ সমান 2/10 ইন্টু আর, আর কত? ৬,০০০। তাহলে আমরা ভাগ করলে পারি, এটা হচ্ছে ৬০০ হয়। ৬০০ গুণন 2 সমান ১২০০ উত্তর আসে। ১২০০ কিলোমিটার। এখানে আমার একটু জায়গা কম আছে, আমি একটু জায়গাটা বাড়ায় নিই, একটু ওয়েট করো। ক্যালকুলেশনের জায়গা কম হয়ে যায়। দেখো, আমি বিস্তারিত দেখাচ্ছি বলে তো এত জায়গা লাগতেছে। তোমরা যখন প্রশ্ন করবা তখন কিন্তু এত জায়গা লাগবে না। কত নাম্বার দেখলাম? হ্যাঁ, ১০ নাম্বারটা দেখালাম, এখন ১১ নাম্বারটা দেখো। একটি গ্রহের মুক্তিবেগ দেওয়া আছে কত? খেয়াল করো। দুঃখিত, আমি একটু
সময় বিলম্ব করার জন্য। দেখো 11 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমরা যেহেতু তুলনা করতে বলছে, তাহলে আমরা অন্য সূত্রটা আগে বের করে নিই। আমরা ভি সমান কি জানি? রুট ওভার, দেখো মুক্তিবেগ উহার তাহলে আমরা রুট ওভার 2 জি আর এই সূত্র ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? ভি সমানুপাতিক রুট ওভার জি আর, এটা লিখতে পারি। তাহলে V1/V2 সমান রুট ওভার, আমরা স্কোয়ার করে দিতে পারি এটা এই পাশে। তাহলে রুটটা এই পাশে স্কোয়ার করে দিতে পারি। তাহলে G1/G2 ইন্টু R1/R2। দেখো, তাহলে আমাদের ওই গ্রহে মুক্তিবেগের অর্ধেক। একটি গ্রহে মুক্তিবেগ, দেখো গ্রহটা 1 আর হচ্ছে পৃথিবীটা 2 ধরলাম। তাহলে গ্রহের মুক্তিবেগের একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক। পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক। তার মানে কি? উপরেরটা 1, তাহলে পৃথিবীতে দ্বিগুণ হলে উপরে অন্য গ্রহে 1 হবে, সমান হচ্ছে G1। আহ G1 হচ্ছে আমাদের সেই গ্রহের ব্যাস, ওই গ্রহে জির মান কত, তাহলে ওইটা বের করতে বলছে। ডিভাইডেড বাই 9.8 ইন্টু R1 কত, R1 R2 কত। দেখো উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি 2 হয়, ওই গ্রহের ব্যাসার্ধ 1 হবে। তাহলে আমরা বের করি। তাহলে আমরা বের করলে পারে হয় হচ্ছে আমাদের 1/4 সমান জি ডিভাইডেড বাই 19.6। তাহলে আমাদের জি সমান কত? 19.6 ডিভাইডেড বাই 4। এটাকে ভাগ করলে দেখো একমাত্র 4.9ই হওয়া উচিত। কারণ কিভাবে? দেখো এটাকে ভাগ করলে এটা অবশ্যই 4-এর বেশি হবে, 5-এর কম হবে। কারণ কি? যদি 20 হতো তাহলে 5 হয়ে যেত। কিন্তু এটা 19.6 আছে, তাই 4.9 হবে। একমাত্র এটাই উত্তর হওয়া। 5-এর কম এটাই একমাত্র আছে, তাই এটাই উত্তর হবে। ঠিক আছে? 11 নম্বরটা বুঝতে পারছো আশা করি। 12 নম্বরটা দেখো, 12 নম্বরটা কি দেওয়া আছে? 12 নম্বরটা খেয়াল করো। একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 100 সেন্টিমিটার ও দোলনকাল 2 সেকেন্ড। কার্যকরী দৈর্ঘ্য 64 সেন্টিমিটার হলে দোলনকাল কত হবে? তাহলে আমাদের তুলনার ক্ষেত্রে কি জানি? T1/T2 সমান রুট ওভার L1/L2। এটাই তো আমরা জানি দৈর্ঘ্যের ক্ষেত্রে। আর এটা সমান আমরা জানি হচ্ছে রুট ওভার G2/G1। কারণ আমাদের অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়। তাহলে আমাদের T1 যদি 2 সেকেন্ড ধরি, আর T2 আমাদের নির্ণয় করতে বলছে, রুট ওভার L1 কত আছে? কার্যকরী দৈর্ঘ্য 100 সেকেন্ড। যখন T1 2 সেকেন্ড, তখন L1 হচ্ছে 100 সেকেন্ড। আর L2 কত? L2 হচ্ছে 64। তাহলে আমরা ভাগ করি। তাহলে রুট ওভার করা লাগবে না। আমরা যদি 100 কে রুট করে দেই তাহলে কত হয়? 100 কে রুট করে দিলে 10 হয়। আর 64 কে রুট করে দিলে পারে হয় হচ্ছে 8। তার মানে কি? এটা হচ্ছে 2/T2 সমান 10/8 আছে। তাহলে আমাদের T2 সমান কত? T2 সমান হচ্ছে আমাদের 2 ইন্টু 8 ডিভাইডেড বাই 10 হবে। তার মানে কত? 1.6। কিভাবে? 8 দুগুণা কত? 16। 16 কে 10 দ্বারা ভাগ করলে 1.6 হবে। ঠিক আছে? 1.6। এটা মনে হয় বুঝতে পারছো। এটা কোনো সমস্যা থাকার কথা না। সবগুলো প্রশ্নই বুঝতে পারবা। আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। খেয়াল করো তোমরা। 1 ইন্টু 10⁻³ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারকে 31.4 নিউটন বলে টানলে তারটির বিকৃতি কত হবে? ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, বিকৃতি বের করতে বলছে। আমরা আগে ইয়ং মডুলাস থেকে আমরা কি জানি? y সমান F/A ডিভাইডেড বাই L/L, ক্যাপিটাল L। আমাদের বিকৃতিটা কিন্তু এই যে এই অংশটাই কিন্তু বিকৃতি, তাই না? এই অংশটা বিকৃতি। তাহলে আমাদের এটাই বের করতে বলছে। তাহলে L/L, ক্যাপিটাল L সমান F/A ডিভাইডেড বাই Y। তাহলে আমরা বের করি। F কত দেওয়া আছে? এটা সমান লেখা যায় F/A Y। এটা লেখা যায়। আমরা একটু গুছায় লিখলাম। তাহলে F দেওয়া আছে 19.4। A দেওয়া আছে কত? A আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি? পাই আর স্কোয়ার। যে আর স্কোয়ার মানে কি? 10⁻⁻6 হবে। কারণ 10⁻³ আছে, এটাকে স্কোয়ার করলে 10⁻6 হবে। আর F Y কত দেওয়া আছে? 5 ইন্টু 10⁻⁻⁶
9। তাহলে আমরা বের করি পায়ের মান কত, পায়ের মান, পায়ের জায়গায় আমরা কিন্তু এখানে 3.14 লিখতে পারি। আর এটা দ্বারা এটাকে ভাগ করলে আমাদের 10 হয়, এটা তো জানা কথা। তাহলে আমরা কি লিখতে পারি, আর এটা আর এটা গুণ করলে হয় হচ্ছে 10⁻⁶, 10⁻3 গুণ করলে 10³ হয়। আর 10³ উপরে চলে গেলে আমাদের হয় হচ্ছে 10² ডিভাইডেড বাই, এখানে আমাদের শুধু থাকলো হচ্ছে 5। তাহলে 5, তার মানে কি 1/5 ইন্টু 10⁻³ এটা সমান কি হয়? দেখো 1/5 সমান লেখা যায় হচ্ছে 0.2, ঠিক আছে, ইন্টু 10⁻²। তাহলে এটাকে লেখা যায় 2 ইন্টু 10⁻³ বুঝতে পারছো, যেটা ক নম্বর অপশনে উত্তর আছে। এটা একদম ইজি ভাবে বের করা যায়, এটা কোনো কঠিন বিষয় না, হ্যান্ড ক্যালকুলেশনটা খুবই ইজি এগুলো। আমি কিন্তু প্রত্যেকটা হ্যান্ড ক্যালকুলেশন দেখা দিচ্ছি যাতে তোমরা খুব সুন্দরভাবে ফলো করতে পারো। 14 নম্বর, একটি ত্রুটিপূর্ণ দাগাঙ্কিত থার্মোমিটার স্বাভাবিক চাপে গলিত বরফে 5 ডিগ্রি ও ফুটন্ত পানিতে 95 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি সঠিক পাঠ দেয়? দেখো এই কথাটার মানে হচ্ছে এই থার্মোমিটারটা হচ্ছে গিয়ে ভুল উত্তর দেয়, মানে এই থার্মোমিটারটা অনেক ত্রুটি আছে। তাহলে আমরা কি জানি, সি সি বাই 100, যেহেতু সেলসিয়াসে বের করতে বলছে, C/100 সমান S - M ডিভাইডেড বাই B - M, মানে হচ্ছে গিয়ে এসটা আমাদের যেটা বের করতে হবে। তাহলে আমাদের এটাকেও সি ধরলাম, মাইনাস হচ্ছে এম, এমটা হচ্ছে আমাদের কত, এমটা হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট, তাহলে অর্থাৎ গলিত তাপমাত্রা 5 ডিগ্রি। আর আমাদের এমটা হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট কত, 95 - 5 ডিগ্রি। তাহলে C/100 সমান হচ্ছে C - 5 ডিভাইডেড বাই 90। তাহলে আমরা একটু ভাগ করে দেই। তাহলে আমাদের C - 5 ডিভাইডেড বাই সি সমান হচ্ছে আমাদের 90 ডিভাইডেড বাই 100। তাহলে এটা হয়েছে 9/10। ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি হয়, তাহলে আমরা আর গুণ করে দেই। তাহলে 10C - 50 সমান 9C উত্তর আসে, 9C আসে। তাহলে আমরা এই 9C যদি বাম পক্ষে পাঠিয়ে দেই তাহলে শুধু সি থাকে, আর এটা ডান পক্ষে পাঠিয়ে দিলে 50 থাকে। ঠিক আছে, তাহলে আমাদের তাপমাত্রা দেখাবে হচ্ছে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। 14 নম্বর, 15 নম্বরটা দেখো। 15 নম্বরটা কি বলছে খেয়াল করো। একটি সিস্টেমে গ্যাসের চাপ দেওয়া আছে, চাপ কত দেওয়া আছে খেয়াল করো। চাপ দেওয়া আছে আমাদের P 10⁵ আর হচ্ছে গিয়ে 600 কিলোজুল তাপ শক্তি সরবরাহ করা হলো। তার মানে কি DQ সমান হচ্ছে 600 কিলোজুল, কিলোজুল দেওয়া আছে। এখন এই প্রক্রিয়ায় সিস্টেমটির আয়তন 1.5 মিটার কিউব থেকে ধীরে ধীরে প্রসারিত হয়ে 2 মিটার কিউব হলো। তাহলে আয়তনের পরিবর্তন ডিভি সমান কত, ডিভি সমান হচ্ছে আমাদের 2 - 1.5 অর্থাৎ 0.5 মিটার কিউব, মানে আয়তন বৃদ্ধি পাইছে। সিস্টেমটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? আচ্ছা, অন্তঃস্থ শক্তির পরিবর্তন চাইছে, তার মানে আমরা সূত্রটা লিখে নেই, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিডব্লিউ সমান কি, ডিইউ সমান কি, ডিকিউ মাইনাস ডিডব্লিউ। তাহলে ডিকিউ এর মান তো দেওয়া আছে 600 কিলোজুল, মাইনাস ডিডব্লিউ সমান কি, এখানে আমরা পিডিভি বের করতে পারি না, পিডিভি। তাহলে 600 কিলোজুল মাইনাস, এটা মনে রেখো কিন্তু কিলোজুল, আর পি হচ্ছে 10⁵, আর হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন 0.5, এটা কিন্তু আমাদের জুলে আসবে। তাহলে এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করে দিলে, আচ্ছা ওটা আমরা পরে ভাগ করে দিই। মনে করো এটা আমরা একটু পরে কাজ করতেছি। তাহলে 600 মাইনাস এটা গুণ করলে কত হয়, তার মানে হচ্ছে আমাদের, দেখো এটা কিন্তু আমাদের হচ্ছে 5000 হয়ে যায়। ঠিক আছে, 5000 হয়, এটা ক্যালকুলেশন করলে 5000 হয়, এটা তো তোমরা জানোই। এখন এটা তোমরা জুলে পেলাম, তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করলে পারে আমরা কি পাবো, কিলো জুলে পাবো। তাহলে দাঁড়াও, এটা 5000 না, 50,000 হয়। তাহলে 1000 দ্বারা ভাগ করলে কত হয় আমাদের, এটা হয় আমাদের হচ্ছে 50 উত্তর হয়। তাহলে তিনটা শূন্য কাটা গেলে 50 থাকে, তাহলে 600 থেকে 50 বিয়োগ করলে আমাদের 550 উত্তর, কিলো জুল উত্তর হবে। ঠিক আছে,
কেন কিলো জুল উত্তর নিলাম? কারণ আমাদের এটা কিলো জুলেই উত্তর দেওয়া আছে যে এখানে চাইছে পরিবর্তন কত কিলো জুল হলো। ঠিক আছে? ১৬ নাম্বারটা। ১৬ নাম্বার প্রশ্নটা আমাদের কি চাইছে? ১৬ নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের, দাঁড়াও, প্রশ্নটা পড়ো তোমরা। ১৬ নাম্বার। ১৬ নম্বর প্রশ্নটা বলছে 1 into 10 to the power minus 3 কেজি, তাহলে ভর দেওয়া আছে 10 to the power minus 3 কেজি, একটি শোলা বল 2 into 10 to the power minus, তাহলে চার্জ দেওয়া আছে হচ্ছে 2 into 10 to the power 4 মাইনাস কুলম্ব চার্জে চার্জিত হয়। বলটিকে অভিকর্ষ বলের অবস্থায় অভিকর্ষ ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় স্থির রাখতে হলে আমাদের কত ইলেকট্রিক ফিল্ডের প্রয়োজন হবে। আচ্ছা দেখো, এই বস্তুটা এখানে ধরো বস্তু আছে, এটা অভিকর্ষ বল টানতেছে F1 বলে, যেটা হচ্ছে mg। আর যদি এটাকে আমরা ঝুলে রাখতে চাই তাহলে আমাদের উপর দিকে আমাদের একটা বল লাগবে, সেটা হচ্ছে F2, যেটা হচ্ছে QE। ঠিক আছে? তাহলে এই দুটো বল যদি সমান হয় তাহলে বস্তুটা কিন্তু স্থির অবস্থায় থাকবে। তাহলে F1 সমান F2। ঠিক আছে? তাহলে F1 আর হচ্ছে mg, আর F2 হচ্ছে QE। আমাদের চাইছে হচ্ছে এই কিউ, ই চাইছে, তাহলে ইউ সমান হচ্ছে এম জি ডিভাইডেড বাই কিউ। তাহলে আমরা মানটা বসা দিই, এম হচ্ছে 10 to the power minus 3, জি এর মান 9.8 বসাবো। কেন 9.8? 10 বসাবো না, কারণ দেখো 49, 50 কাছাকাছি উত্তর আছে, 100 কাছাকাছি উত্তর আছে। ঠিক আছে? ডিভাইডেড বাই কিউ, কিউ কত দেওয়া আছে? 2 into 10 to the power minus 4। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, এটা আর এটা ক্যালকুলেশন করলে এটা 10 হয়, 2 দ্বারা এটাকে ভাগ করলে পারে হচ্ছে 4.9 হয়। তাহলে 4.9 ইন্টু 10 গুণ করলে 49 হয়। ঠিক আছে? দেখো 10 যদি উত্তর নিতাম তাহলে কিন্তু 50 উত্তর হয়ে যেত, তাই 10 উত্তর নেওয়া যাবে, জির মান 10 ধরা যাবে না। আশা করি বুঝতে পারছো এই প্রশ্নটা। ১৬, ১৭ নম্বর। এখন ১৭ নম্বরটা আলোচনা করব। এ ও বি দুটি সমান্তরাল পাত ধারক। উভয় ধারকে উভয় ধারকে প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে, প্রতিটি পাতের ক্ষেত্রফল কত দেওয়া আছে? এ সমান 1.5 মিটার স্কয়ার দেওয়া আছে এবং পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি সমান দেওয়া আছে 0.015 মিটার। ধারকত্ব কত মাইক্রোফ্যারাড? দেখো খেয়াল করো, মাইক্রোফ্যারাড চাইছে, ধারকত্ব কত মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের ধারকত্ব সি সমান কি জানি? এপসিলন এ ডিভাইডেড বাই ডি। তাহলে আমাদের ধারকত্ব এপসিলন এর মান দেওয়া আছে কত? 8.8 ইন্টু 10 to the power minus 12। দেখো মান দেওয়াই আছে। আহ এর মান কত দেওয়া আছে? 1.5 ডিভাইডেড বাই ডি। ডি কত দেওয়া আছে? 0.015। আচ্ছা, এই দশমিকটা আমরা তুলে দিলাম, তুলে দিয়ে আমরা এখানে 1000 লিখতে পারি, কারণ দশমিকের পর তিনটা শূন্য। এই দশমিকটা তুলে দিয়ে 10 লিখতে পারি, কারণ দশমিকের পর একটা সংখ্যা আছে। এই 10 দ্বারা 1000কে ভাগ করলে আমাদের কত হয়? 10 দ্বারা 1000কে ভাগ করলে আমাদের 100 হয়। আর এই 15 কাটা যায়, তাহলে আমাদের কত হয়? 8.8 ইন্টু 10 to the power minus 10 হবে, কারণ এই যে 10 to the power minus 2 আর এটা হচ্ছে 10 স্কোয়ার, তার মানে হচ্ছে 10 to the power minus 10 হবে। এখন এটা তো আমাদের হচ্ছে ফ্যারাড পাইলাম, কিন্তু আমাদের বলছে মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড পেতে হলে কি করা লাগে? 10 to the power 6 দ্বারা গুণ করতে হয়, বুঝতে পারছো? মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড সমান হচ্ছে 10 to the power 6, আর 1 ফ্যারাড সমান 10 to the power 6 মাইক্রোফ্যারাড। তাহলে এটা 10 to the power 6 দ্বারা গুণ করলে কত হয়? 8.8 ইন্টু 10 to the power minus 4 মাইক্রোফ্যারাড। দেখো, এটার উত্তর আছে না? দেখো 17 নম্বর উত্তর এটাই। 18 নম্বর প্রশ্নটা খেয়াল করো। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতেছো। তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর খুব বেশি সমস্যা হলে তোমরা আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারো। খুব সমস্যা হলে কোনো একটা প্রশ্ন নিয়ে আমি যথাসাধ্য চেষ্টা করবো আমার শত ব্যস্ততার মাঝে তোমাদেরকে সমাধান করে দেওয়া। তবুও আমি অনেক ব্যস্ত থাকি, সেটা একটু তোমাদের বুঝতে হবে। দেখো, সমান্তরাল সমবায়ে যুক্ত 3 ওহম এবং 2 ওহম মানে দুটি রোধকে একটি অজানা ভোল্টের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান হবে হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার। রোধ দুটি শ্রেণীবদ্ধভাবে, দেখো প্রথমে হচ্ছে গিয়ে দুটা রোধ হচ্ছে গিয়ে সমান্তরাল আছে, বুঝতে পারছো?
দুটো রোদ সমান্তরাল সমবায়ে আছে। এখন এই ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহ I সমান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে ভোল্টেজ কত পাবো? দেখো তো ভোল্টেজ আমরা বা তড়িৎ চালক শক্তি E সমান কত পাই? E বা V যেটাই লেখা যায়। E সমান কি? আমরা লিখতে পারি IR। IR। এখন দুটা রোধ যদি 2 আর 3 যদি আমাদের 2 আর 3 যদি আমাদের সমান্তরালে থাকে তাহলে এদের আমাদের তুল্য রোধ কত? তুল্য রোধটা হবে হচ্ছে এদের গুণফল ডিভাইডেড বাই যোগফল। তাহলে এদের গুণফল কত? 2 ইনটু 3 ডিভাইডেড বাই যোগফল হচ্ছে গিয়ে 5। তাহলে হচ্ছে 6/5। ঠিক আছে? তাহলে E সমান হচ্ছে আমাদের আই দেওয়া আছে কত? আই 5 অ্যাম্পিয়ার। রোধ দেওয়া আছে হচ্ছে 6/5। তাহলে আমাদের এর মান পেলাম 6 ভোল্ট। এখন আমাদের বলছে রোধ দুটি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে? তাহলে ই সমান ঠিক একই হবে। ই সমান আই আর আই আর এস, এখানে হচ্ছে আর পি। তাহলে হচ্ছে ই ভি, দুঃখিত, ই হচ্ছে আমাদের 6 ভোল্ট, কারণ এখানে পাইছি 6 ভোল্ট তড়িৎচালক শক্তি। আই এর মান তো আমাদের বের করতে বলছে। আর আর এস এখন হচ্ছে শ্রেণীবদ্ধ ভাবে যুক্ত করছে, তাহলে এই দুটো রোধ যুক্ত করছে আমাদের শ্রেণীবদ্ধ ভাবে। তাহলে এটা 2 এটা 3, তাহলে তুল্য রোধ কত হবে? 3 আর 2 5। তাহলে আই এর মান কত হবে? 6/5। আর 6/5 সমান হচ্ছে 1.2। এটা তো পারবাই, 1.2 কিভাবে হয়, ভাগ করলে 1.2 হয়ে যাবে। ঠিক আছে। 19 নম্বরটা, একই উপাদানে তৈরি দুটি রোধ এ ও বি, তাদের একই উপাদানে তৈরি, তার মানে কি? রো, এই রো আপেক্ষিক ঘনত্ব রো হচ্ছে গিয়ে ধ্রুবক। ঠিক আছে, কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তাদের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1। তাহলে L1/L2 সমান হচ্ছে 2/1। আর ব্যাসের অনুপাত হচ্ছে 4:1। ব্যাসের অনুপাত আর হচ্ছে গিয়ে আমাদের ক্ষেত্র, ব্যাসের অনুপাত আর ক্ষেত্রফলের অনুপাত কিন্তু একই। তাহলে ব্যাসের অনুপাত A1/A2, ক্ষেত্রফলের অনুপাত A1/A2 সমান হচ্ছে আমাদের 4:1। তাহলে আমরা লিখতে পারি আমাদের সূত্রটা হচ্ছে রো এল সমান এ আর। তাহলে আমরা লিখতে পারি L1, যেহেতু আমাদের ধ্রুব, তাহলে L1/L2 সমান A1/A2 ইন্টু R1/R2। আমাদের চাইছে কি? এটা চাইছে, তাই না? তাহলে L1/L2 সমান কত? 2:1 সমান হচ্ছে, এটা উল্টে যাবে, এই পাশে আসলে বা পক্ষে আসলে উল্টে যাবে। তাহলে A1/A2 থেকে A2/A1 হয়ে যাবে। তাহলে A2/A1 থাকলে মানে কি? 1/4 হবে। এটা উল্টে যাবে, এখানে উল্টে যাবে। তাহলে R1/R2, তাহলে কাটাকাটি করলে কত হয়? তার মানে R1/R2 হবে হচ্ছে 1:2। ঠিক আছে, 1:2 হয়ে যাবে। 19 নম্বরটা বুঝতে পারছো? এখন আমরা কেমিস্ট্রি প্রশ্নের সমাধান করব। প্রচন্ড গরম, ফ্যান অফ করে ভিডিও রেকর্ডিং করা খুবই কষ্টকর। দেখো, ফিজিক্স সবগুলা দেখা দিলাম, ফিজিক্সে আশা করি কোনোটা সমস্যা থাকার কথা না। এখন আমরা কেমিস্ট্রিতে সমাধান করব। কেমিস্ট্রিতে প্রথম প্রশ্নটা বলা হয়েছে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম আয়ন, এটার বন্ধন কোণ কত? H, N, H, অর্থাৎ হাইড্রোজেন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বন্ধন কোণ কত? এটা হবে হচ্ছে 109 ডিগ্রি। দেখো, এটা অনেকে 107 ডিগ্রি দাগে আসবে। দেখো, অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি, কিন্তু অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে কিন্তু 109 ডিগ্রি হবে। ঠিক আছে, 109.5 ডিগ্রি আর কি। এটা আবার ভুল ধরো না কেউ। 109.5 ডিগ্রি। আর 104.5 ডিগ্রি কার? 104.5 ডিগ্রি হচ্ছে তোমার পানির ক্ষেত্রে। ঠিক আছে। আর হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে কার? এই যে H2S, হাইড্রোজেন সালফেট হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটা কি বলছে? পটাশিয়াম মৌলটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত? পটাশিয়াম মৌলটা, এই দেখো, পটাশিয়াম কত নম্বর গ্রুপে? গ্রুপ একে অবস্থিত হচ্ছে পটাশিয়াম, গ্রুপ 1 হচ্ছে পটাশিয়াম। দেখো, হাইড্রোজেন, লিথিয়াম, তারপর সোডিয়াম, পটাশিয়াম গ্রুপ 1। আর গ্রুপ 2 হচ্ছে আমাদের আহ, বেরিলিয়াম থেকে শুরু হয়েছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে আমাদের ক্যালসিয়াম, তারপর মনে হয় রুবিডিয়াম, ভুলে গেছি।
ভুল না শিখাই। দেখো, গ্রুপ ১ এর মৌলগুলোকে হচ্ছে ক্ষার ধাতু। বুঝতে পারছো? আর গ্রুপ 2 ২ নম্বর গ্রুপের ধাতুগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে মৃৎ ধাতু। গ্রুপ ১ হচ্ছে ক্ষার ধাতু। আর গ্রুপ 2 হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। মনে রাখো, গ্রুপ ১ হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ 2 মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ ১৫, হচ্ছে নিকটোজেন, অর্থাৎ শ্বাসরোধকারী। এগুলো একটু পড়ে নাও। নিকটোজেন কোশ্চেন অ্যানালাইসিস বলতে কি বোঝায়? এটাকে কোশ্চেন অ্যানালাইসিস বলা হয়। তারপর গ্রুপ ১৬ কে বলা হয় হচ্ছে চালকোজেন। গ্রুপ ১৬ হচ্ছে চালকোজেন, বাংলা লিখলাম, মনে ইংলিশ মনে নাই। চালকোজেন, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রুপ ১৭ কে হ্যালোজেন বলা হয়। গ্রুপ ১৭ কে হ্যালোজেন বা লবণ উৎপন্নকারী, সামুদ্রিক লবণ উৎপন্নকারী, হ্যালোজেন, ঠিক আছে, হ্যালোজেন। তারপর গ্রুপ ১৮ এর মৌলগুলোকে বলা হয়েছে নিষ্ক্রিয় ধাতু। তারপর তাদেরকে নোবেল গ্যাস বলা হয়। গ্রুপ ১৮, এটা হচ্ছে তার ইম্পর্টেন্ট। গ্রুপ ১৮ হচ্ছে নোবেল গ্যাস বলা হয়, নোবেল গ্যাস, নোবেল গ্যাস। কারণ এগুলো নোবেল অর্থ হচ্ছে নিষ্ক্রিয় মনে হয়, নোবেল গ্যাস বলা হয়। আশা করি বুঝতে পারছো, সবগুলো করে নিও। আর গ্রুপ ১৪ কে কি বলা হয়? গ্রুপ ১৪ তে মানে অধিক সংখ্যক ওই যে অপধাতু রয়েছে, এই কারণে গ্রুপ ১৪ কে অনেক সময় অপধাতু বলা হয়। বুঝতে পারছো? কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক? আচ্ছা, আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক, আর্গন। আর্গনের ইলেকট্রন কয়টা বলতো? ১৮টা ইলেকট্রন থাকে। বুঝতে পারছো? আর্গনের ইলেকট্রন থাকে ১৮টা। তাহলে ১৮টা আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে তার অন্য দুটা মৌলের, যে কোনো দুটা মৌলের ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে আর্গনের যদি ১৮টা হয়, তাহলে এখানে কোন মৌলের ইলেকট্রন ১৮ সংখ্যা? ১৮। ক্লোরিনের ১৮, কারণ কি? ক্লোরিনের হচ্ছে ১৭টা ইলেকট্রন, আর এই যে একটা প্লাস আয়ন আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে, এই মোট টোটাল ১৮টা হয়েছে। ১২ অন্যান্যগুলো হবে না কেন? ম্যাগনেসিয়াম 2 প্লাস হবে না, কারণ হচ্ছে ম্যাগনেসিয়ামের হচ্ছে ১২টা ইলেকট্রন, আর দুটা ইলেকট্রন সে ছেড়ে দিছে, তাহলে হচ্ছে 10টা ইলেকট্রন। ঠিক আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস হবে না। তাহলে এটা আমাদের ক্লোরিন উত্তর হবে, কারণ ক্লোরিনে ১৮টা আছে। সমপরিমাণ 0.5 মোলার অ্যামোনিয়া এবং 0.5 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের পিএইচ কত? আচ্ছা, এটা যেহেতু ক্ষার, তাহলে আমাদের আগে পিওএইচ বের করতে হবে। তাহলে পিওএইচ হচ্ছে পিকেবি প্লাস লগ লবণ বাই অ্যাসিড, লবণ বাই ক্ষার। তাহলে লবণ কত? অ্যামোনিয়াম ক্লোরাইড বাই হচ্ছে ক্ষার। হ্যাঁ, দেখো এগুলো থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া লাগবে, কারণ এগুলো হচ্ছে ঘনমাত্রা। তাহলে পিকেবির মান দেওয়া আছে আমাদের 4 প্লাস লগ লবণ কত দেওয়া আছে? 0.5, আর ক্ষারের ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে আমাদের 0.5। তাহলে 1 কাটা গেলে কত হয়? 1। তাহলে লগ 1 এর মান কত? 0। তাহলে 4 প্লাস 0 সমান আছে 4। তাহলে এটা কিসে পাইলাম? পিএইচ পাইলাম। 4 হচ্ছে পিওএইচ পাইলাম, দুঃখিত, পিওএইচ পাইলাম। তাহলে আমাদের পিএইচ কত? তাহলে 14 থেকে এটা বিয়োগ করলে পরে আমাদের 10 হবে। এখানে উত্তর 4 দিয়ে রাখছে, ওরা ভুল করছে, তুমি ভুল করো না, এটা 10 হবে। এটা তো জানা কথাই। 4 তো কোনোভাবে হবে না, ক্ষারের তো আর 4 হয় না। 10 মোল গ্যাস, 10 মোল গ্যাস এ এবং তাহলে এ কত? এ হচ্ছে আমাদের 10 মোল, লিখে রাখি। আর বি হচ্ছে 30 মোল, বি হচ্ছে 30 মোল। আর মোট চাপ পি হচ্ছে 12 এটিএম। উহাতে এ গ্যাসের আংশিক চাপ কত? আচ্ছা, এ গ্যাসের আংশিক চাপ, তাহলে পি এ সমান কি জানি? আংশিক চাপ ইজ ইকুয়াল টু হচ্ছে মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ কি? নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল। নিজ মোল কত? 10, কারণ এর বের করতে বলছে, তাহলে এর নিজ মোল হচ্ছে 10 ডিভাইডেড বাই মোট মোল। মোট মোল মানে হচ্ছে 10 প্লাস 30, গুণন হচ্ছে মোট চাপ। মোট চাপ কত? 12। তাহলে 10/40 ইন্টু 12, কাটা দিলে 4, 3। তাহলে হচ্ছে আমাদের আংশিক চাপ 3 atm, ঠিক আছে, 3 atm। দেখো উত্তর 3 atm আছে। 6 নম্বর প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা একটু ভুল উত্তর রাখছে এখানে। আমার যতটুকু মনে পড়ে, আমি যতটুকু অ্যানালাইসিস করলাম, প্রশ্নটা নিয়ে ভুল উত্তর দেওয়া আছে। আমাদের বলছে হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস। এখানে একটি জলীয় দ্রবণের পিএইচ হচ্ছে আমাদের 10 হলে দ্রবণটিতে সর্বাধিক কত মোল পার লিটার ঘনমাত্রার Mg2+ আছে? এটা ঘনমাত্রা জানতে চাইছে। তাহলে আমাদের থাকতে পারে। এখন এখানে পিএইচ, এগুলা 10, এগুলা কোনো কিছু লাগবে না, এটা এমনি দিয়ে তোমার মাথাটা ব্রেন ওয়াশ করার চিন্তা করছে। আচ্ছা দেখো, এম জি ও এইচ,
এটার কেএসপি দেওয়া আছে MgOH2, এটা আমরা কি জানি 4H কিউব জানি না, তাহলে 4H কিউব সমান কি, এটার কেএসপি সমান হচ্ছে 4H কিউব, ভুল বুঝো না আবার। তাহলে 2 × 10⁻⁻10 -11 দেওয়া আছে। তাহলে আমাদের এস এর ঘনমাত্রাটা বের করলে কিন্তু এটার ঘনমাত্রা পেয়ে যাবো। তাহলে এস টা বের করলে পারে কত, এস হচ্ছে 1/2 × 10⁻11, 1/2 কিভাবে হলে, যে 4 আর 2 কাটা দিলে কি হয়, 1/2 হয় না, মানে 0.5 মানে 1/2। তাহলে এটা আমাদের এস কিউব সমান এটা বেরোলো। তাহলে এস বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে, আচ্ছা 1/2 মানে হচ্ছে 5 × 10⁻⁻10 কিন্তু। তাহলে এটার উপরে আমাদের ঘনমূল করা লাগে, এটার ঘনমূল করলে হচ্ছে আমাদের সম্ভবত 8 পয়েন্ট সামথিং × 10⁻³ আসে, ঠিক আছে। কিন্তু আমাদের উত্তরে আছে 2 × 10⁻³ তাই এটাই সঠিক উত্তর দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি জানি না সঠিকভাবে কিভাবে করলো, কিন্তু এখানে এস এর মান যেটা আসবে সেটাই উত্তর হবে, বুঝতে পারছো, এটা একদম আমি ড্যাম শিওর এটাই উত্তর হবে। তবে এখানে 2 × 10⁻³ উত্তর দিয়ে রাখছে ওনারা। এটা একটা মুখস্থ প্রশ্ন, কোনটি পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হলুদ পদক্ষেপ তৈরি করে, হলুদ পদক্ষেপ তৈরি করে হচ্ছে এই যে লেড, হলুদ পদক্ষেপ তৈরি করে, এগুলো একটু মুখস্থ করে রাখবা, ঠিক আছে। অ্যালুমিনিয়াম সবসময় হচ্ছে সাদা, ওই যে তোমার আহ ওটা কিরকম সাদা, ভুলে গেলাম, এক ধরনের সাদা পদক্ষেপ তৈরি করে, যে চুনের মতো দুধের মতো সাদা পদক্ষেপটা তৈরি করে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। দেখো, এই একটা প্রশ্ন, ই নট ক্যাথোড সমান প্লাস 0.80 ভোল্ট এবং ই নট অ্যানোড সমান, এটা নিয়ে পরীক্ষায় এত পেইন খাও তোমরা, এত পেইন খাওয়ার কোনো কারণ নেই। যাই মান দেওয়া থাকুক, তোমার হচ্ছে গিয়ে ইএমএফ এর যে সূত্রটা, ইএমএফ আমি একবার শিখিয়ে দেই, তুমি দরকার হয় প্র্যাকটিস করো, এই চতুর্থ অধ্যায়ের এই কোশ্চেনটা বের করে 100টা কোশ্চেন বের করে অ্যানালিসিস করো, একটা উত্তরে যদি ভুল বের হয় আমার সাথে যোগাযোগ করো। সব সময় বড়টা বড় মাইনাস ছোট, যাই দেওয়া থাকুক বড়, এখানে বড় কোনটা, +0.80, এটা অবশ্যই তো বড়, কারণ প্লাস প্লাস তো বড়, মাইনাস তো মাইনাস যদি 1 পয়েন্ট সামথিং থাকতো তারপরেও তো সেটা ছোট, কারণ সেটা মাইনাস। তাহলে বড়টা মাইনাস ছোটটা, তাহলে বড় কত আছে 0.80, মাইনাস ছোটটা কত দেওয়া আছে -0.76, তাহলে কত হয় 0.80 মাইনাস আছে +0.76, যোগ করলে কত হয় 1.5856 হয়। এটাই, মানে সব সময় কথা হচ্ছে ইএমএফ সমান হচ্ছে বড়টা মাইনাস ছোটটা। তোমার যে দুটা মান দেওয়া থাকুক, মা ই নট ক্যাথোড দেওয়া থাকলো না অ্যানোড দেওয়া থাকলো, তোমার চিন্তা করার দরকার নেই। তোমার যা মান দেওয়া আছে আর সেটার মধ্যে বড়টা কোনটা আর ছোটটা কোনটা সেটা আলাদা করো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, হয়ে যাবে উত্তর, ঠিক আছে। আমি এভাবে সমাধান করতাম, আমার তো কোনোদিন কোনোটা ভুল হলো না। তবে তোমরা দেখো, ভুল হওয়ার কথা না, কোনোটাই ভুল বের হবে না, ভুল বের হলে আমার সাথে কথা বলো। একটি সঠিক ক্রমে একটি সঠিক ক্রমে একই তাপমাত্রা আরএমএস বেগ কত, আরএমএস বেগ কত। আচ্ছা দেখো, আরএমএস বেগের ক্রমটা জানতে চাইছে, তাহলে আমরা সিআরএমএস সমান কি জানি, √3RT/M, এটাই তো সূত্র জানি তাই না। তাহলে আমাদের এই তিনটা অংশ তো লাগবে না, তাহলে সি সমানুপাতিক 1/√M। তার মানে আমাদের যার এম বড়, যার তার সি কত ছোট, তার সি ছোট, তাহলে আমাদের এম, হ্যাঁ এম যার বড় তার সি ছোট, তার মানে আণবিক ভর যার ছোট হবে তার সি বড় হবে, আণবিক ভর ছোট হলে পারে আমাদের সি, আণবিক ভর সি ছোট হলে আরএমএস বেগ বড় হবে। তাহলে আণবিক ভর ছোট দেখো কোনটা, হাইড্রোজেনের আণবিক ভর 2, তারপর হচ্ছে নাইট্রোজেনের 14, কার্বন ডাই অক্সাইডের 44, তাহলে পরে এইটার সিআরএমএস বেগ বেশি, তারপর এটা, তারপর এটা, কারণ আমাদের আণবিক ভর বৃদ্ধি পেলে সিআরএমএস বেগ হ্রাস পায়, ঠিক আছে। 9, 10 নম্বর, কোনটি ডাইপোল মোমেন্ট শূন্য, দেখো এখানে হচ্ছে CF4 ডাইপোল মোমেন্ট শূন্য, কারণ হচ্ছে আমাদের কার্বন আর ফ্লোরিন যে অণুটা গঠন করে, এখানে কার্বন আর ফ্লোরিন খুবই কাছাকাছি একটা দূরত্বে থাকতে চায়, এই কারণে এদের ডাইপোল মোমেন্ট, এদের মোমেন্টটা অনেক প্রায় শূন্যের কাছাকাছি চলে যায়, যেটা শূন্য ধরা হয়। আর এর অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, যেটা এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে। কোনটি হেটারোসাইক্লিক যৌগ, দেখো এটা আমরা স্থায়ী একটা সমাধান শিখে নেই। এটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ হচ্ছে থাফিফ, থাফিফ
থাতে হচ্ছে থায়োফিন, ফিতে হচ্ছে ফিউরান। আমি লিখে দেই, আবার অনেকে জানো না। থায়োফিন, এটা হচ্ছে ফিউরান। আর পথে হচ্ছে পিউরিন, বা পাইরিমিডিন। পাইরিমিডিন, পিউরিন অথবা পাইরিমিডিন যেটা বলো। আর এই যে, আর এখানে একটা জিনিস মনে রাখবা, থাফিফ সন। তাহলে এখানে হচ্ছে গিয়ে থায়োফিনে হচ্ছে গিয়ে এস থাকে, সালফার থাকে, ফিউরান হচ্ছে অক্সিজেন থাকে, আর পাইরিমিডিন আর পিউরিন হচ্ছে এন থাকে। তাহলে হচ্ছে থাফিফ, তোমরা এটাই মনে রাখতে পারো, থাফিফতে হচ্ছে গিয়ে আমাদের থাফিফতে হচ্ছে আমাদের থায়োফিন, ফিউরান, পিরিডিন বা পিউরিন। তাহলে এখানে পাইরিমিডিন তে ভয় পাওয়ার কিছু নাই, পাইরিমিডিনটা এখানে পিরিডিন আকারে লিখছে। তাহলে উত্তরটা কি হবে? কোনটা হেটেরোসাইক্লিক যৌগ? থাফিফ কি থায়োফিন, ফিউরান, পাইরিমিডিন কোনটা আছে? পিরিডিন আছে। তাহলে এটাই উত্তর। 12 নম্বরটা কি বলছে? 12 নম্বরটা বলছে CH3 বন্ড C। আমরা একটু আলাদা করে লিখবো, বন্ড আকারে লিখবো। দেখো এটাই তো আসলে লিখছে। এই যৌগে কয়টা স্টেরিও আইসোমার? দেখো এখানে দ্বিবন্ধন আছে, তার মানে এটা একটা কাইরাল কার্বন হওয়ার সম্ভাবনা আছে। দেখো এই কার্বনটাকে যদি ধরি, তাহলে আমাদের চারটা হাত ভিন্ন, না এই কার্বনটাকে যদি আমরা ধরি তাহলে আমাদের চারটা হাত আমাদের ভিন্ন ভিন্ন পাবো। ঠিক আছে, চারটা হাত আমরা ভিন্ন ভিন্ন পাবো। এই কারণে এটা একটা কাইরাল কার্বন। আবার এই কার্বনটাকে ধরলেও আমরা চারটা হাত ভিন্ন ভিন্ন পাবো, এই কারণে এটাও একটা কাইরাল কার্বন। তার কারণে এখানে যদি কতটি স্টেরিও, কোন একটা কাইরাল কার্বন কতটি স্টেরিও আইসোমার গঠন করে? মনে রাখো, কোন একটা কাইরাল কার্বন চারটি স্টেরিও আইসোমার গঠন করে। মুখস্থ করো, কোন একটি কাইরাল কার্বন চারটি স্টেরিও আইসোমার গঠন করে। তাহলে এখানে কয়টা স্টেরিও আইসোমার গঠন করবে? চারটা স্টেরিও আইসোমার গঠন করবে। ঠিক আছে। আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এটা কি উৎপন্ন করে সেটা আমরা দেখেই আসি। তাহলে আমাদের ক্লোরিন টলুইনের সাথে, তাহলে আমরা একটা টলুইন বানাই। টলুইন কি বলতো? এই যে একটা মিথাইল মূলক যুক্ত হলে টলুইন। এখন আলোর উপস্থিতিতে লাগে, এটা হচ্ছে সূর্য আলো, এর উপস্থিতিতে বিক্রিয়া করে এটা হচ্ছে আমাদের এইরকম একটা যৌগ তৈরি করে। এখানে টলুইন থাকে, এখানে একটা ক্লোরিন যুক্ত হয়, বুঝতে পারছো? এটাকে বলা হয় হচ্ছে কার, আর এখানে HCl সম্ভবত তৈরি হয়, আমার মনে নাই আসলে, সম্ভবত HCl তৈরি হয়। আমি বলতে পারতেছি না এই অংশটুকু, কিন্তু এটা ঠিক আছে। এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড, বুঝতে পারছো? এই যৌগটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। তোমরা ম্যাথ অংশটা দেখে যাও, ম্যাথ অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুবই কাজে লাগবে। দেখো, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আহ কোনো বিক্রিয়ার হার দ্বিগুণ বৃদ্ধি পায়, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় কত গুণ? 2 গুণ। তাহলে যদি বিক্রিয়াটির তাপমাত্রা 110 থেকে 150 ডিগ্রিতে উন্নীত করা হয়, তবে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পাবে? 110 থেকে 150-এ বৃদ্ধি করলে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি করা হয়েছে? 40 বৃদ্ধি করা হয়েছে, তাই না? তাহলে 10 ডিগ্রিতে বৃদ্ধি পায় আমার 2 গুণ, তাহলে একে কত পায়? 2/10। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াসে কত গুণ বৃদ্ধি পাবে? 2/10 × 40। তাহলে কাটা দিলে বের হচ্ছে 4, তার মানে 8 হবে। 8 গুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। কিন্তু উত্তরটা দেওয়া আছে 16, এটা নিশ্চিত ভুল দেওয়া আছে। কারণ একদম প্রমাণ, একবারে অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিলাম আমি, প্রমাণ করে দিলাম এটা 8 গুণ হবে। এখানে কোনোভাবে 16 হবে না। দেখো, কোনটি সবচেয়ে সুস্থির যৌগ? সুস্থির যৌগ কোনটা বলো তো? এখানে হচ্ছে দেখো, এখানে সবগুলোর মধ্যে এই যেগুলোতে দ্বিবন্ধন থাকে সেগুলো বেশি একটা সুস্থির হয়, এটা আগে মনে রাখো। যেগুলোতে দ্বিবন্ধন থাকে সেগুলো সবচেয়ে বেশি সুস্থির হওয়ার সম্ভাবনা থাকে। এখন দ্বিবন্ধনের মধ্যে আবার এই যে আমাদের, আমরা যে পড়েছি, আহ এগুলো কি যেন বলে, ভুলে গেলাম। ওই যে, দাঁড়াও লিখে নেই আগে। 4 নম্বর যৌগটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, তাই না? এখানেও যা আছে এখানেও তাই আছে, আবার এখানেও যা আছে এখানেও তাই আছে। এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ খুব একটা বেশি হবে না, অর্থাৎ চারোটার আকর্ষণ বিকর্ষণ সমান হবে, অর্থাৎ এরা সুস্থির অণু গঠন করবে, ঠিক আছে। মানে এদের চিল্লাচিল্লি হই হুল্লা বেশি থাকবে না, কারণ এরা সবাই একই পরিমাণ শক্তি
অর্জন করে আছে, একই শক্তিধারী লোকজনেরা। এদের ক্ষমতা সবার একই, কেউ লাফালাফি বেশি করলে অন্যজন বসায় দিব করে। ওজোনালিসিস, ওজোনোর লাইসিস বিক্রিয়ায় কোন অ্যালকিন থেকে প্রোপানল ও প্রোপানল উৎপন্ন করে? এটা অনেকেই ভুল করে, অনেকেই। আমি দেখো একটা সিস্টেম দেখে দিতেছি। এখানে প্রোপানল তৈরি করছে, তার মানে কি CH3 বন্ড CH2, তারপর কি CHO। খেয়াল করো, এটা একটা তৈরি করছে, আর একটা প্রোপানল CH3 বন্ড CO বন্ড CH2। দেখো আমরা একটু গোছায় লিখি, এটা একবারে অনেকে ভেঙে ভেঙে লিখতে লিখতে অবস্থা খারাপ, খাতার খাতা শেষ হয়ে যায়, অঙ্ক মেলে না, উত্তর মেলে না। তাহলে এটা আমরা লিখলাম হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH। এই বন্ডটাকে আমরা একটু আলাদা করে লিখলাম, আর এটা আমরা পাশাপাশি করে লিখলাম। এখানে ও ডাবল বন্ড সি, এক পাশে কি CH3 আর এক পাশে কি CH3 লেখা যায় তো, এই যে এটা এভাবে এভাবে লেখা যায়। এখন এই মাঝখান থেকে যে অক্সিজেনটা আছে, এরা করবো কি, চলো বন্ধু আমরা দুজন চলে যাই, আমরা আর এই দেশে থাকবো না। এরা এই কাজ করবে, তার মানে আমাদের কি হবে, থাকবে, পড়ে থাকবে এরা CH3 CH2 বন্ড সি। এখানে কি থাকলো, এখানে আমাদের CH থাকলো, তাই না? এই যে এখানে CH3 CH2 এখানে কি থাকলো, CH বন্ড CH। এখন এইখানে আমাদের ডাবল বন্ড তৈরি করবে, কিভাবে ডাবল ডাবল বন্ড তৈরি করবে আমি দেখাচ্ছি। তারপরে এখানে একটা কার্বন থাকলো, কার্বন লিখলাম, কার্বনের সাথে কয়টা মিথাইল মূলক আছে, এই যে দুটা মিথাইল মূলক তৈরি হয়ে গেছে। এখন আমাদের কার্বনের চারটা হাত মিলানোর জন্য তো এখানে ডাবল বন্ড দেওয়া লাগবে, তাছাড়া তো মিলতেছে না। ডাবল বন্ড দিলাম, দেখো ক নাম্বারের সাথে একদম হুবহু মিলে গেছে। কঠিন লাগছে? কঠিন না কিন্তু, একদম সহজ। এটা আমি খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম। তোমরা এটা অনেকেই এমন কঠিন ভাবে করো, জীবনেও মিলতেছে না। মাঝখানে যারা থাকে ওদেরকে, ওরা মনে করে যে আমরা এই দেশ থেকে কি করবো, আমরা পালায় যাই, ওরা পালায় যায়। দেখো, একটি প্রথম ক্রম বিক্রিয়ার ঘনমাত্রা 60 লিটার থেকে 1 মোল পার লিটার, 1 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটারে নেমে আসে। দেখো, এখানে ঘনমাত্রা প্রথমে কত ছিল, 1 মোল পার লিটার, ঠিক আছে। পরে কত হলো, বিক্রিয়াটির ঘনমাত্রা 2 মোল পার লিটার থেকে আবার ফের, তার মানে কি দ্বিগুণ হয়েছে, একের থেকে দ্বিগুণ হয়েছে। তাহলে সময় কতক্ষণ লাগবে, প্রথমে 60 সেকেন্ড লাগলে পরে কি হবে, 120 সেকেন্ড লাগবে। দ্বিগুণ হয়েছে যেহেতু, তাহলে 120 সেকেন্ড লাগবে না? এর এর সাথে আর সহজ হিসাব হিসাব আছে, তাহলে 120 সেকেন্ড উত্তর হবে। ইথিলিন অণুতে সংকরিত এবং অসংকরিত আহ অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী মান কত, কোণের মান কত? 120 ডিগ্রি উত্তর দেওয়া আছে, এটা একটা ভুল উত্তর দেওয়া আছে। দেখো, ইথিলিন অণুটাকে আমরা আঁকাই। ইথিলিন অণু কোনটা, CH3 বন্ড CH। এখন এইখানে আমাদের, এটা আমাদের এইভাবে তৈরি করে, আর এই পাশে আমাদের দুটা পাই বন্ধন থাকে, ঠিক আছে। বাহ, এগুলো কি হয়ে যাচ্ছে, এই যে এখানে আমাদের দুটা পাই বন্ধন থাকে। যাক, বুঝতেছো তোমরা আমরা কি আঁকাচ্ছি। তাহলে এই যে এইগুলো হচ্ছে সংকরিত অণু, এগুলো হচ্ছে আমাদের সংকরিত সংকরিত অরবিটাল, আর এগুলো হচ্ছে আমাদের অসংকরিত অরবিটাল। এদের মাঝখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি না? কারণ এরা তো খাড়া অবস্থায় থাকে আর এরা হচ্ছে পারপেন্ডিকুলার অবস্থায় থাকে, তাহলে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এখানে তো কোনো দ্বিমত থাকার কথা না, তাহলে এটার উত্তর হবে 90 ডিগ্রি। একদম অন্ধবিশ্বাস করা যাবে না এদেরকে, উত্তর এরাও বল দেয়। তারপর কি আছে 19 নম্বরটা, 19 নম্বর প্রশ্নটা আছে হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড Cl, এটার সাথে সোডিয়াম যুক্ত হয়েছে, বিক্রিয়ক হিসেবে কি দেওয়া আছে, আহ ড্রাই ইথার দিয়ে রাখছে। মনে রাখো, ড্রাই ইথার আর সোডিয়াম এই দুটা মিলে বিক্রিয়া, এটা হচ্ছে গিয়ে আমাদের তার বিক্রিয়কের বিক্রিয়ার নামটা ভুলে গেলাম। এটা হচ্ছে আমাদের, মানে কার্বনটা দ্বিগুণ হয়, আমার বিক্রিয়াটার নামটা আসলে ভুলে গেছি, কার্বন দ্বিগুণ হয়। এখানে এই বিক্রিয়া সোডিয়াম আর যদি ড্রাই ইথার থাকে, শুষ্ক ইথার থাকে, ড্রাই ইথার বা শুষ্ক ইথার থাকে, এই বিক্রিয়াটা হচ্ছে কার্বন দ্বিগুণ হয়, কার্বন আহ দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমাদের কার্বন প্রথমে কয়টা ছিল, একটা, দুটা, তিনটা। তাহলে তিনটা কার্বন ছিল, এখন কয়টা কার্বন হবে, ছয়টা। ছয়টা কার্বন মানে কি, আহ মিথেন, ইথেন, মিথেন। দেখো, ছয়টা কার্বন মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। 6টা কার্বন মানে হেক্সেন, দেখতে পাচ্ছ কিনা, 6টা কার্বন মানে হেক্সেন হবে, ঠিক আছে। ড্রাই ইথার আর হচ্ছে সোডিয়াম থাকলে এটা কার্বন দ্বিগুণ হয়ে যাবে।
বিক্রিয়াটার নাম আমি ভুলে গেছি এখন, মনে নেই। ম্যাথে চলে আসি আমরা। ম্যাথে আমাদের আমি দেখাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। কেমিস্ট্রি আশা করি কোনো সমস্যা থাকার কথা না। কেমিস্ট্রি, ফিজিক্স আমি খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। তোমাদের কোনো যদি কোন বিশ্ববিদ্যালয়ের কোন প্রশ্নটা আমাদের লাগে, সেটা আমাকে দেখাবা। আর আমি হচ্ছে তোমাদের জন্য স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো নিও, অথবা কমেন্ট বক্সে পিন কমেন্টে আমি দিয়ে রাখবো নিও আমার মোবাইল নাম্বার ডিটেলস। তোমরা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো বিভিন্ন বিষয়ে। ঠিক আছে, আমি ম্যাথটা সমাধান করে দেখাচ্ছি এবার। চলো আমরা এবার ম্যাথ 22টা প্রশ্ন আছে, 22টা প্রশ্ন তোমাদের সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্নটা দেখো, কোন রেখাটি থ্রি ওয়াই কোন রেখাটি 3y সমান 3√3x+15 রেখার সাথে 15 ডিগ্রি কোণে আনত? এই কথার দ্বারা অনেকে একটু বুঝতে পারো নাই, হয়তোবা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, এই একটা হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের অয় অক্ষ, এটা হচ্ছে আমাদের অয় অক্ষ। বলছে যে এই একটা রেখা আছে ধরো এইদিকে, আর একটা রেখা আছে এইদিকে। এখন যেদিকে থাকুক, এদের মাঝখানে কোণটা হবে হচ্ছে 15 ডিগ্রি ডিফারেন্স। তাহলে আমাদের দুটা রেখার ঢাল বের করি। তাহলে আমাদের প্রথম রেখার ঢাল যেটা আমাদের দেওয়া আছে, 3y = √3x+15। তাহলে এটার ঢাল হবে হচ্ছে y সমান 1√3 × x+15/3, অর্থাৎ এটা তো 5 হয়। আমরা 5ই লিখতে পারি ডিরেক্ট, বাকল 5। তাহলে এটার সমান কি, 30 ডিগ্রি, তাই না? এখন আমাদের এমন একটা রেখা বের করতে হবে যেটা ঢাল আবার 45। তাহলে এদের মাঝখানে ডিফারেন্সটা আমাদের 15 ডিগ্রি ডিফারেন্স হয়ে যাবে, ঠিক আছে? উম, যেটা সমান 15 ডিগ্রি ডিফারেন্স হবে। তাহলে এটা দেখো, প্রথম রেখাটা দেওয়া আছে √3y সমান √3x+60। এটা হবে না, কারণ এটা ঢাল হবে হচ্ছে √3x+ 15/√3। তাহলে এটা সমান হচ্ছে tan 60। তাহলে এটার মাঝখানে ডিফারেন্স কত হইলো? 30 ডিগ্রি। তাহলে এটা হবে না। তাহলে আমাদের আরেকটা দেখতে হবে। এর পরেরটায় আছে হচ্ছে আহ 3y সমান 3x+7। তাহলে এই থ্রি থ্রি কাটা যে, আর এখানে 3 ভাগ হবে। তাহলে y সমান x+7/3। তাহলে এখানে ঢাল কত, টেন 45 ডিগ্রি কাজ করতেছে, কারণ ওয়ান আছে না, এম এর মান ওয়ান মানে হচ্ছে ঢাল 45। তার মানে এই 45 আর এই 30 মিলে কত হলো, ডিফারেন্স হলো হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো? এইটাই বুঝাইছে এই প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো। কোন রেখাটি এক্স অক্ষকে মূল বিন্দু পেরে 3 মিটার একক দূরত্বে ছেদ করে? এই কথাটার মানে হচ্ছে এমন একটা রেখা যেটা এক্স অক্ষকে ছেদ করতেছে। তাহলে এক্স অক্ষকে যদি ছেদ করে, তাহলে ওয়াই সমান আমার 0 হবে। তাহলে আমরা প্রত্যেকটা রেখায় ওয়াই সমান 0 বসাবো। বসানোর পর যেটাতে আমরা 3 উত্তর পাবো, এক্স এর মান, সেটাই আমাদের উত্তর হবে। তাহলে প্রথম রেখায় যদি বসাই, তাহলে ওয়াই সমান 0, তাহলে 2x - 6। তাহলে এখানেই আমরা 3 পেয়ে যাচ্ছি। তাহলে এটাই আমাদের উত্তর হবে, এই রেখাটাই উত্তর হবে। ঠিক আছে, বলছে যে এই যে এইরকম আর কি, এই যে এই রেখাটা, এই রেখা না, একদম এটা বলা যাবে না, এই যে এরকম একটা রেখা আছে আর কি। এরপরে একটা প্রশ্ন দেখো, 3 নাম্বার। টু সাইন থিটা -√3 সমান 0। এখন এখানে সলভ সেট চাইছে, মানে সমাধান সেট কোনটা। এটা হচ্ছে লিমিট দেওয়া আছে পাই থেকে 3 9 থিটা, তারপর 8 পাই। দেখো আমাদের এখানে 3 থিটা আছে না, তাহলে আমরা এখানে 3 থিটা রাখবো। তাহলে আমরা 3 দ্বারা গুণ করবো, তাহলে পাই/3। তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে 3 থিটা, তারপর 8 পাই/3। তার মানে 60 ডিগ্রির উপরে হতে হবে। তাহলে আমাদের প্রথমটা যদি আমরা বসে এখানে অপশন টেস্ট করবো, তাহলে 2sin 3 × 2 পাই/9 - √3। এটা বসালে কত হয়, যদি শূন্য হয় তাহলে এটা উত্তর হতে পারে। তাহলে 3 আর 9 কাটা দিলে 3, তাহলে 2 পাই/3। 2 পাই/3 মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 2 × sin 120 - √3। sin 120 ডিগ্রির মান হচ্ছে √3 / 2।
আর হচ্ছে গিয়ে √3, তাহলে এই 2 কাটা গেল, 3 আর 3 √3 মাইনাস হয়ে 0 হবে। তাহলে উত্তর এটা 0 আসলো। এরপরেরটা আমরা করে দেখবো। এরপরেরটা বলতে আমাদের অপশন টেস্ট আরেকটা করবো, এগুলো দ্রুতই করা যায়। দেখো, তারপর 2 সাইন 3 × 7 পাই/9 মাইনাস √3। এই 3 আর 9 কাটা গেলে 3 থাকে, তাহলে 2 সাইন 7 পাই/3 মাইনাস √3। এটা আমরা একটু ভাঙে নিতে পারি। যেমন কিভাবে, সাইন 2 পাই প্লাস পাই/3 লেখা যায় মাইনাস √3। তাহলে এই 2 পাই প্লাস পাই/3 এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আসলো। তাহলে 2 সাইন পাই/3 মাইনাস √3। তার মানে এই যে সাইন পাই/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। তাহলে √3/2 ইন্টু 2 মাইনাস √3, এটার মানও কিন্তু শূন্য। তাহলে এইটা প্রথমটাই অপশনটাই উত্তর হয়ে যাবে। তাহলে 1 নাম্বারটা হবে। 4 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। 4 নাম্বার প্রশ্নটা বলছে, কোন চতুর্থাংশে চতুর্থাংশ হবে এখানে, কোন চতুর্থাংশে x+y = 2 এবং x-y = 12 রেখাদ্বয় পরস্পর ছেদ করবে, অর্থাৎ এদের যে স্থানাঙ্ক পাবো, সমাধান সেট এক্স ওয়াই এর মান কোন চতুর্ভাগে অবস্থিত, এটা বলতে চাইছে। তাহলে আমরা x+y সমান হচ্ছে আমাদের 2, x-y সমান আমাদের 12। তাহলে এখান থেকে আমরা যদি আহ এক্স এর মান বের করি, এক্স এর মান হবে হচ্ছে 7, 12 আর 2 এ কত, 14, 14/2 অর্থাৎ 7। আর ওয়াই এর মান হবে হচ্ছে বিয়োগফল /2। তাহলে 12 - 2 10, 10/, না বিয়োগফল 2 - 12 ডিভাইডেড সমান হচ্ছে -10, -10/2, তাহলে হচ্ছে -5। তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত, এই যে এক্স এর মান প্লাস মানে এইখানে আছে, আর ওয়াই এর মান মাইনাস মানে এইখানে আছে, মানে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে। এই যে তাই 1IV হয়েছে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এরপর কি, 5 নাম্বারটা বলছে, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করে। দেখো এই প্রশ্নটাও সম্পূর্ণ, কিন্তু প্রশ্নটা এরকম যে ব্যাসার্ধের সমান ব্যাসার্ধের সমান জ্যা বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে। একটু প্রশ্নটা কারেক্ট করে নাও, ব্যাসার্ধের সমান জ্যা বিশিষ্ট দৈর্ঘ্যের একটি বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে। এটা কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে গিয়ে থিটা সমান 2 সাইন ইনভার্স জে এর দৈর্ঘ্য, এটা একটু সূত্রটা মুখস্থ করে নাও, এটা অনেক জায়গায় আসছিল। জে এর দৈর্ঘ্য ডিভাইডেড বাই, দেখো থিটা সমান হচ্ছে গিয়ে, বেশি ছোট হয়ে গেল, খেয়াল করুন। থিটা সমান হচ্ছে গিয়ে আর 2 সাইন ইনভার্স জে এর দৈর্ঘ্য, জে এর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমাদের থিটা সমান হচ্ছে 2 ইন্টু সাইন ইনভার্স জ্যার দৈর্ঘ্য কত বলছে, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের দৈর্ঘ্য বিশিষ্ট জ্যা। তারপরে আমাদের জ্যার দৈর্ঘ্য যদি আর হয়, আর ব্যাসার্ধ যদি আর হয়, জ্যার দৈর্ঘ্য আর, অর্থাৎ এই দুটো সমান, তাহলে ব্যাস কি হবে 2r। এই আর আর কাটা গেল, থিটা সমান কি 2 ইন্টু সাইন ইনভার্স 1/2। সাইন ইনভার্স 1/2 মানে কত, 2 ইন্টু সাইন কত ডিগ্রি, পাই/6, 30 ডিগ্রি মান, তার মানে হচ্ছে তার পাই/3 উত্তর হবে, ঠিক আছে। এই যে 2 আর 6 কাটা গেলে 3 হয়, তাহলে পাই/3 উত্তর হবে। বুঝতে পারছো কি, এই সূত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কই থেকে কই দাগ চলে যায়, এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো, থিটা সমান 2 সাইন ইনভার্স জে এর দৈর্ঘ্য বাই ব্যাস। 6 নাম্বার, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 2 আর হচ্ছে পোলার স্থানাঙ্ক 2 120 ডিগ্রি হলে আহ উহার কার্তেশীয় স্থানাঙ্ক কত। দেখো পোলার স্থানাঙ্ক বলতে বোঝায় আর থিটা দেওয়া আছে, তাহলে আর এটা সমান কত দেওয়া আছে, 2 120 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এক্স সমান আর ওয়াই সমান বের করলাম, এক্স সমান আর কস থিটা, মনে রাখো এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে এক্স সমান আর কস থিটা, আর হচ্ছে 2 সাইন কস, কত কস 120, আর আর মানে হচ্ছে 2 ইন্টু সাইন 120। এই দুটা মান বের করি, cos 120 এর মান হচ্ছে -1/2, -1/2 আর 2 গুণ করলে -1 হয়। আর
সাইন 120 ডিগ্রি মান √3/2। তাহলে √3/2 ইন্টু 2 হলে পারে √3 হয়। তাহলে এক্স ওয়াই কি হলো, এক্স ওয়াই হইলো হচ্ছে -1 আর √3। কেউ আবার √3 - 1 লিখো না, উল্টা লেখা যাবে না কিন্তু, যেটা যেখান থেকে বেরোচ্ছে সেটাই হবে। তাহলে ক নাম্বার অপশনটা উত্তর হবে। 7 নাম্বার, 5 0 বিন্দুর কেন্দ্রে কেন্দ্র বিশিষ্ট অঙ্কিত x² বাই 2 প্লাস y² বাই 8 সমান 1 উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ কত? মানে একটা কথা বলছে যে এই একটা উপবৃত্ত দেওয়া আছে আর একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্ত আর উপবৃত্তের ক্ষেত্রফল একই। তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এবি আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এখানে কাটা গেল। তাহলে আমরা আর সমান কি, আর না, একদম আর স্কোয়ার সমানই বের করি। আর স্কোয়ার সমান এবি। তাহলে এ কত পাইছি এখানে, x² বাই √2 এর উপর স্কোয়ার প্লাস y² বাই 2 √2 এর উপর স্কোয়ার হবে সমান 1। এটাই তো হবে। তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি। তাহলে আমরা গুণ করি, এ মান হচ্ছে √2, বি হচ্ছে 2 দুটো গুণ করলে 4। তাহলে আর স্কোয়ারের মান কত পাইলাম, ব্যাসার্ধ বর্গের মান পাইলাম হচ্ছে 4। এখন আমাদের 5 0 বিন্দুগামী এই 5 0 কেন্দ্র হলে পারে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ স্কোয়ার দেওয়া আছে আর 4। তাহলে এটা আমার ক্ষেত্রফল বের করা লাগবে। তাহলে আমরা কি জানি, x - 5 এর হোল স্কোয়ার প্লাস y - 0 এর স্কোয়ার, যেহেতু 5 0 স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে x² - 10x প্লাস 25 প্লাস y² সমান আর স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে কি আসলো, x² - 10x প্লাস y² প্লাস 21 আসলো। এটা কত নম্বরে আছে, 2 নম্বরের অপশনটাতে উত্তর আছে এটা। ঠিক আছে, বুঝতে পারছো তো? 8 নম্বর প্রশ্নটা দেখো, কোন বিন্দুটি এত উপবৃত্তের বাইরে? এটা খুবই সহজ একটা প্রশ্ন করতে। কোন একটা বিন্দু কোন একটা উপবৃত্ত বা বৃত্তর বাইরে বা ভিতরে হবে। এটা শর্ত হচ্ছে গিয়ে তুমি সেই বিন্দুটা বসানোর পর যদি আহ আচ্ছা খেয়াল করো, আমি একদম দেখাই দিতেছি। x² বাই 9 প্লাস y² বাই 16 সবগুলো বাম পাশে নিয়ে আসবা, নিয়ে আসার পর কত হইলো, 0 হইলো। সব বাম পাশে নিয়ে আসবা, যা থাকবে সব এক পাশে নিবা। নেওয়ার পর ওই বিন্দুটা বসানোর পর যদি ডান পক্ষের সমান হয়, ডান পক্ষের সমান হইলে সেটা হচ্ছে উপরে আছে বিন্দুটা, ওই রেখার মানে ওই উপরে আছে। যদি ঋণাত্মক হয় তাহলে আমাদের হচ্ছে ভিতরে আছে। আর যদি ধনাত্মক হয় তাহলে মানে বিন্দুগুলো বসানোর পর যদি মানটা ধনাত্মক হয় তাহলে সেটা আমাদের বাইরে আছে। তাহলে আমরা বসাই দেখি। এখন বলছে বাইরে আছে, তাহলে আমাদের 4টা অপশন নিয়ে আমাদের টেস্ট করে দেখতে হবে। তাহলে 4টা অপশনে বসাই, তাহলে 3 আর 0 বসাই। x এর জায়গায় 3 বসালে 9/9 প্লাস 0 বসালে 0/16 - 1। তাহলে কত হয়, 1 - 1 মানে 0। তার মানে এই 3 আর 0 এই রেখাটা, এই বিন্দু দুটা এই পরাবৃত্তের, মানে এই যে এইটা যে পরাবৃত্ত, এটা যদি পরাবৃত্ত হয়, খেয়াল করো, আমার যদি এইটা পরাবৃত্ত হয় তাহলে এই পরাবৃত্তের এই উপরে আছে, মানে একদম এই কোনো একটা বিন্দু, মানে এই কোনো একটা উপরে জায়গায় আছে। বুঝতে পারছো? এরপর ও আচ্ছা, আমার তো আরো উত্তরটাই বের করা হলো না। x² বাই 9 প্লাস y² বাই 16 - 1। এখন এখানে হচ্ছে আমরা 0 3 বসাবো, 0 3 বসালে 0/9 প্লাস 9/16 - 1। এটার মান অবশ্যই শূন্যের চাইতে ছোট হবে, বুঝতে পারছো? শূন্যের চাইতে ছোট হলে কি হবে, ভিতরে। তাহলে এটা আমাদের উত্তর হবে না, কারণ কি, কারণ আমাদের বাইরে উত্তর চাইছে। এখন আমরা -2 3 বসাবো। তাহলে -2 3 বসালে 4/9 প্লাস y² মানে হচ্ছে 9/16 - 1। এটা বসালে পারে এটা অবশ্যই শূন্যের চাইতে বড় হবে, বুঝতে পারছো? শূন্যের চাইতে বড় হলে কি হবে, বাইরে হবে বিন্দুটা, এই পরাবৃত্তের বাইরে হবে। এই পরাবৃত্ত, এটা যদি পরাবৃত্ত হয় বিন্দুটা এখানে আছে অথবা এখানে, মানে বাইরে আছে, কোনো এক জায়গায় আছে আর কি। ফজরের আজান দিতেছে, তোমাদের জন্য এই ফজর পর্যন্ত আমার সময় হয় না। ফজরের সময় আমরা ভিডিও রেকর্ডিং করতেছি, হিসাব আছে? চিন্তা করছো? এটা আবার আপলোড করতে হবে, এখনই আপলোড করার চিন্তা করতেছি, আজকেই।
এখন রেকর্ডিং হচ্ছে মনে হয় আজকে কয় তারিখ? 5 তারিখ মনে হয় আজকে, না 6 তারিখ, 6 মে আজকে রেকর্ডিং হচ্ছে, দেখছো? দেখো, একটি সামান্তরিকের দুটি বাহু 10 আর হচ্ছে 8, তাহলে এই একটা সামান্তরিক আছে মনে করো, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 10, আর এই মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে যে ভেক্টরের যে আমরা সূত্রটা পড়ে আসছি, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সামান্তরিকের বাহু দ্বয়ের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আর এবি সাইন থিটা, এবি সাইন থিটা, এটাই তো করছি তাই না? তাহলে এ কত দেওয়া আছে 10, বি হচ্ছে 8, সাইন থিটা, সাইন কত দেওয়া আছে 60 ডিগ্রি, তার মানে 80 ইন্টু 8 × 10 = 80, সাইন 60 মানে √3/2, তার মানে 40 √3 হবে। ঠিক আছে, এটাই উত্তর হওয়ার কথা, কিন্তু এখানে দাঁড়াও 1 মিনিট, না আমি মনে হয় একটু ভুলে গেছি, এখানে হাফ হবে আর কি, বাহু দেওয়া থাকলে মনে হয় হাফ হয়, আমি আসলে মনে নাই এখানে সূত্রটা। তো হাফ যদি হয় তাহলে এখানে 1/2, তাহলে এখানে 80 গুণন আর এখানে হাফ হবে, তাহলে কত হবে? এখানে 20 √3 হবে। ঠিক আছে, মানে এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা, এই সূত্র বসাইছে আর কি। একটি জলাশয় থেকে সমস্ত মাছ অন্য একটা জলাশয় নিল, ধরো এই একটা জলাশয় আছে, এই জলাশয় থেকে এই জলাশয় নিয়ে গেছে। ঠিক আছে, দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ প্রথম জলাশয়ের দ্বিগুণ। এই যে এটার যদি ব্যাসার্ধ, ও বাবা, এখানে তো আচ্ছা এইটাই মনে করো যে দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ প্রথম জলাশয়ের ব্যাসার্ধ দ্বিগুণ, এটা যদি আর হয়, এটা আমাদের 2r। এখানে আবার চিত্রের সাথে মিলাইতে যাও না, আমাদের পতার সাথে মিলাও, এটা হবে হচ্ছে 2r। তাহলে স্থানান্তরের কারণে মাছের ঘনত্বে কি পরিবর্তন হবে? আচ্ছা, আমরা ঘনত্ব সমান কি জানি? m1 m/v, তাই না? ঘনত্ব সমান m/v, তাহলে ঘনত্ব রো সমান m/v সমান জানি হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তার মানে r³ লিখতে পারি, তাই না? না, r³ না, r² × h লেখা যায়, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল ইন্টু উচ্চতা। তাহলে আমাদের এখানে তো m সব ক্ষেত্রে একই হবে, তাহলে ρ1/ρ2 সমান আর r2 এর স্কোয়ার ডিভাইডেড বাই r1 এর স্কোয়ার ইন্টু h2 ডিভাইডেড বাই h2। দুঃখিত ভাই, আজান দিয়ে শুরু হয়ে গেছিল, এই কারণে একটু স্টপ করে রাখছিলাম, পজ করে রাখছিলাম, আবার শুরু করলাম। দেখো, এই পর্যন্ত তো বুঝতে পারছো, ρ1/ρ2 সমান r2, যেহেতু ব্যস্তানুপাতিক রো, ব্যস্তানুপাত 1/r², এই হিসেবে কাজ করতেছে, তারপরে r2 স্কোয়ার ডিভাইডেড বাই r1 এর স্কোয়ার ইন্টু h2/h1। তাহলে আমাদের মানটা বসায়, আমাদের এখানে দেওয়া আছে কি, প্রথম জলাশয়ের দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ প্রথম জলাশয়ের দ্বিগুণ, তার মানে কি r1/r2 সমান হচ্ছে 1/2, আর হচ্ছে আহ, তাদের গভীরতা প্রথম জলাশয়ের অর্ধেক, তার মানে h1/h2 সমান হচ্ছে 2/1, তার মানে অর্ধেক, মানে 2 হলে 1, 4 হলে 2। তাহলে আমরা মানটা বসাই দেই, তাহলে মান বসাই দিলে r2/r1 এর মান হচ্ছে 2/1, তার উপর স্কোয়ার, আর h2/h1 এর মান হবে হচ্ছে 1/2, কারণ h1/h2 এর মান হচ্ছে 2/1, তাহলে h2/h1 এর মান হচ্ছে 1/2, তাহলে এটার মান হলো 4/1 ইন্টু 1/2, মানে হচ্ছে 2/1। তাহলে ρ1, এখন আমরা একটু 1 মিনিট, তাহলে আমরা ρ1/ρ2 এর মান পেলাম 2:1, তার মানে ρ1 সমান হচ্ছে 2 ρ2, তাহলে ρ2 সমান হবে হচ্ছে ρ1/2, অর্থাৎ ঘনত্বের পরিবর্তন হবে হচ্ছে প্রথমটার অর্ধেক, মানে দ্বিতীয়টার ঘনত্ব হবে পূর্বের অর্ধেক, এই যে ক নাম্বারটাই অপশনে আছে। ঠিক আছে, অঙ্কটা একটু জটিল মনে হচ্ছে, কিন্তু এতটাও জটিল না, যেরকমটা লাগতেছে। তোমরা যদি একটু প্র্যাকটিস করো এটা নিজে নিজে, আমার মনে হয় তোমরা এটা শিখে যাবে, এটা অতটা কঠিন না, আহামরি কিছু কঠিন না। তারপরে 11 নম্বর, একটি ভূমির সীমান্ত রেখা বরাবর বরাবর সমদূরত্বের কাছে চারা লাগানো হয়েছে একটি আয়তাকার ভূমি, যার প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ সমান। এখানে আসলে প্রশ্নটা কি বলছে আমি নিজেও জানি না, বুঝতে পারিনি, এই প্রশ্নটা স্কিপ করো, আমি স্কিপ করলাম, কারণ এখানে আমি বুঝি নাই কি বলছে এখানে। 12 নম্বর প্রশ্নটা, 12 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে, খেয়াল করো, 12 নম্বর প্রশ্নটা বলছে এক্স
2 এর চাইতে ছোট অথবা 2 এর সমান। তাহলে আমরা x সমান 2 ধরে নেই। যেহেতু আমাদের সর্বাধিক মান চাইছে মানে সবচেয়ে বড়। তাহলে x সমান আমরা সব জায়গায় বড় মানটা ধরবো। তাহলে x সমান 2। আর y এর মানটা চাইছে হচ্ছে 3 এর চাইতে ছোট অথবা সমান। তাহলে y এর মানটা আমরা কত ধরবো? y এর মানটা সর্বোচ্চ 3 ধরবো। ঠিক আছে? 3 এর মানে সর্বনিম্ন 3 কিন্তু 3 এর চাইতে বড় হতে পারবে। ঠিক আছে? 3 এর চাইতে বড়। আর y সমান যেহেতু দেওয়া আছে হচ্ছে 2x, আহ তাহলে সমানটা দিব। তাহলে আমাদের 2x মানে হচ্ছে 2 ইন্টু 3। না, x এর মান তো 2 পাইছি, তাহলে আছে 4। তাহলে y এর মান হচ্ছে, x এর মান আমরা 2 পাইলাম, y এর মান আমরা পাইলাম 4। এখন আমরা সমীকরণটা সমাধান করব। সমীকরণ z এর মান সর্বাধিক হচ্ছে 3x প্লাস 4y। তাহলে 4y সমান হচ্ছে, তাহলে 3 ইন্টু x এর মান 2 আর y এর মান হচ্ছে আমাদের 4। তাহলে 4 4 16 আর 3 দুগুণা 6। তাহলে কত? 16 আর 6 22। ঠিক আছে? উত্তর মিলছে। উত্তর মিলে যাবে, এটা না মিলার কিছুই নাই। উত্তর মিলবে। তাহলে এটা হচ্ছে সর্বাধিক মান, এর চেয়ে কম মান হবে না আর কি। আবার কেউ 26 দিয়েছো না। দেখো 13 নম্বর প্রশ্নটা কি বলছে? 13 নম্বর প্রশ্নটা বলছে প্লাস 1 + 2√2i ডিভাইডেড বাই -1 + 2√2i এর উপর কিউব আছে। তোমরা মনে হয় প্রশ্নটা একটু দেখতে পাচ্ছ না, এখন মনে হয় দেখতে পাচ্ছ। খেয়াল করো, এটার মডুলাস চাইছে। আমরা কি করব? এটার মডুলাস বের করবো, এটার মডুলাস বের করবো, বের করে ভাগ করে দিব, তার উপর ঘন করে দিব। তাহলে এটা যদি আমরা R1 ধরি, এটা যদি R2 ধরি মানে মডুলাস, R1 এর মডুলাস কি হবে? √1² প্লাস 2√2 এর উপর স্কোয়ার। তার মানে এটার সমান হবে হচ্ছে 3, কারণ 1 এর উপর স্কোয়ার করলে 1, 2√2 এর উপর স্কোয়ার করলে 8। তাহলে 1 আর 8 সমান হচ্ছে 9, 9 রুট করলে এবার 3। তাহলে R1 সমান 3। আর টু তাই হবে, কারণ একই মান দেওয়া আছে R2 3। তাহলে R1/R2 সমান কত? R1/R2 সমান 1 হবে, কারণ 3/3 আর 1। তাহলে এটার উপর ঘন ঘন করলে পারে কি হবে? 1ই হবে। ঠিক আছে? 13 নম্বরটা পারবা। 14 নম্বর। 14 নম্বরটা বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বলছে পি ও কিউ এর মান যথাক্রমে কত হলে, পি ও কিউ এর মান যথাক্রমে কত হলে 15x² প্লাস px-2 সমান 0 এবং qx² প্লাস 3x-6 সমীকরণ মূলদ্বয় সমান হবে। দেখো, মূলদ্বয় যদি সমান হয়, দুটা রেখার বা দুটা বক্ররেখা বা দুটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এদের অনুপাত সমান হবে। তাহলে 15, 1 মিনিট। হ্যাঁ দেখো, আমি দেখতেছিলাম আমার ভিডিওটা অন আছে কিনা। তাহলে আছে 15। তাহলে অনুপাত সমান আছে আমাদের 15x² প্লাস px-2 সমান 0। আর একটা রেখা হচ্ছে আমাদের qx² প্লাস 3x-6 সমান 0। এদের অনুপাত সমান মানে আছে 15/কিউ সমান p/3 সমান আছে -2/-6 মানে হচ্ছে 1/3। তাহলে আমরা লিখি এটা, এখান থেকে পি আর এই দুটা লিখলে পারে কি, পি সমান হচ্ছে গিয়ে 3/3 সমান 1 উত্তর আসে। ঠিক আছে? পির মান 1। দেখো একটা মিলে গেছে, আর কোনো আটটা কোনটা দরকার নাই। তুমি চাইলে কিউ এর মান, এখানে পির মান 1 বসালে কিউ এর মানটা পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে বসায় তোমরা 45 হয়ে যাবে আর কি। এটা দেখা লাগবে না। একটা মিলে গেছে মানে আর দেখা লাগবে না, এই যে গ নাম্বারটা উত্তরে একটাই আছে। তারপর একটি পুকুরে 1 বর্গফুট জায়গা জুড়ে কচুরিপানা কচুরিপানা আছে। ধরো এই যে একটা পুকুর, এটা হচ্ছে 1 বর্গফুট একটা জায়গা। এখানে এই পুরাটা ভরে আমাদের কি লাগাইছি? কচুরিপানা লাগাইছি। বুঝতে পারছো? এই পুরাটা ভরে আমাদের কচুরিপানা লাগাইছি। এখন প্রবৃদ্ধির হার প্রতিদিন মানে প্রতিদিন এই মানে গাছ বাড়ে 10% করে। ঠিক আছে? এই গাছ 10% করে বাড়বে। তাহলে 4 দিন আমার কতটুকু বাড়বে? এটা আমাদের জানতে চাইছে। তাহলে মনে করো 1 বর্গফুট যদি থাকে, তাহলে প্রথম দিন 1 বর্গফুট আছে, দ্বিতীয় দিন কত হবে? 10% করে বাড়ে মানে কি, আহ 10/100 মানে 0.1 বৃদ্ধি পায়। তাহলে পরের দিন দ্বিতীয় দিন কি হবে? এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে আছে প্রথম দিন, তাহলে কতটুকু বৃদ্ধি পাবে? তাহলে 1 প্লাস 0.1। দ্বিতীয় দিন কত পাবে? দ্বিতীয় দিন বৃদ্ধি পাবে হচ্ছে গিয়ে এই 1 পয়েন্ট, এটা সমান হচ্ছে 1.1। তাহলে 1.1 প্লাস আবার 0.1 বৃদ্ধি পাবে। ঠিক আছে? এতটুকু করে বৃদ্ধি পাবে। তৃতীয় দিনে হচ্ছে গিয়ে 1.10 প্লাস 1.1। তাহলে কত হবে? এটা হচ্ছে গিয়ে সম্ভবত 1.2 হয়।
তাহলে তৃতীয় দিন বৃদ্ধি পাবে হচ্ছে 1.2, চতুর্থের দিন হচ্ছে 1.3 হবে। কারণ একটার সাথে আবার এখন কথা হচ্ছে 1.46 কিভাবে উত্তর হলো। আসলে উত্তরটা 1.46 হয়। এটার যে ক্যালকুলেশন, এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। এটা হচ্ছে গুণোত্তর ধারার একটা অঙ্ক। আমাদের গুণোত্তর ধারা সমান কি জানি, এ গুণোত্তর ধারার সমষ্টি এস সমান জানি এ ইন্টু 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r। এখানে আর এর মান হচ্ছে 0.1, আর এর মান হচ্ছে 0.1, মানে 10% মানে 0.1, এন এর মান 4। বসায় দেখো এস সমান, আর এ হচ্ছে 1, বসায় দেখো উত্তর হবে হচ্ছে 1.45 উত্তর আসবে। কিন্তু এটা তো তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা না, এটা তো সম্ভব না। তাই এইভাবে আমি দেখালাম। আর এই কিছু কিছু অঙ্ক তোমার স্কিপ করতে হবে, না হলে হবে না। সবাই তো আর সবকিছু পারবে না। দেখো 16 নম্বর প্রশ্নটা কি আছে। 16 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার কোসেক ইনভার্স 5/3 প্লাস কজ স্কোয়ার কোসেক ইনভার্স 5/3 লেখা যায় এটা, তাই না? তাইলে দেখো, এইটা আমরা একটা জিনিস লিখতে পারি। খেয়াল করো, এইখানে যেটা আছে এটা তো একটা অ্যাঙ্গেল, তাই না? কোসেক ইনভার্স 5/3 মানে অ্যাঙ্গেল বের করা না? তাহলে এখানে যা আছে এখানেও তাই আছে। এটা সমান এক্স ধরলাম, এটা সমান তো আমার এক্স ধরলাম, কারণ একই জিনিস। তাহলে আমরা কি লেখা যায়, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। তাই তো আসতেছে, তাই না? এটা সূত্র কি ওয়ান না? এটা সূত্র ওয়ান না? এই যে এখানেও তো উত্তর সূত্র ওয়ানই আছে, উত্তর ওয়ান আছে। ঠিক আছে, বুঝতে পারছো? 17 নম্বর, 17 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স দেওয়া আছে। ফাংশন অফ এক্স কি দেওয়া আছে আমরা একটু তুলে নেই। x+2 ডিভাইডেড বাই এক্স ইন্টু x+3 প্লাস 3x+1 ডিভাইডেড বাই এক্স ইন্টু x+4, এটা দেওয়া আছে। এখন লিমিট এক্স, আমাদের লিমিট বের করতে বলছে এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স ফাংশন অফ এক্স। খেয়াল করো এখানে কিন্তু এক্স এক্সটা গুণ করে দিয়েছে, তাহলে আমাদের এখানে আমাদের গুণ করে দিব। তাহলে এক্স গুণ করে দিব এখানে, এখানেও আমাদের গুণ করে দিতে হবে। তাহলে এই এক্স আর এই এক্স কাটা গেল। ঠিক আছে, কাটা গেলে পরে আমাদের কি থাকলো, x+2 ডিভাইডেড বাই x+3 প্লাস এক্স 3x+1 ডিভাইডেড বাই x+4, এটা কিন্তু 3। এখন এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এখন আমরা কি করব, লব এবং হরকে এক্স দ্বারা ভাগ করবো। তাহলে হচ্ছে 1+2/x ডিভাইডেড বাই 1+3/x প্লাস এখানে হচ্ছে এখানে 3x দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, লব এবং হরকে। তাহলে 3x দ্বারা ভাগ করলে অথবা 3 দ্বারা ভাগ করলেও হবে। না, 3x দ্বারা ভাগ করি। 3x দ্বারা ভাগ, না 3x দ্বারা ভাগ না করে আমরা x দ্বারা ভাগ করে দিই সরাসরি, তাহলে আমাদের ভালো হবে। তাহলে 3 প্লাস এখানে হবে 1/x ডিভাইডেড বাই 1+4/x। এখন x এর মান যদি আমাদের ইনফিনিটি হয়, তাহলে এইটা আমাদের জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে। তাহলে আলটিমেটলি থাকলো কি আমাদের, আলটিমেটলি থাকলো হচ্ছে আমাদের এখানে 1+0 ডিভাইডেড বাই 1+0 প্লাস এখানে 3+0 ডিভাইডেড বাই 1+0। তাহলে কি হয়, 1+3 = 4, উত্তর চলে আসলো। ঠিক আছে, বুঝতে পারছো কি? এটা কঠিন লাগছে? কঠিন লাগার কথা না, কিন্তু এটা কিন্তু সহজ আছে। একটু মুছে নেই, তারপরে তারপরে প্রশ্নটা তোমরা দেখো। 18 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, আমি একটু মুছে নেই। 18 নম্বর প্রশ্নটা কি দেখলা, কি বুঝলাম? দেখো, দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন, একটা ইন্টিগ্রেশন দিছে, ইন্টিগ্রেশন থেকে একটা অঙ্ক দিছে, বেঁচে গেছো তোমরা। 22 23 বেঁচে গেছিল। দেখো, দেখো দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ স্কোয়ার কিউব লন এক্স তার উপর হোল কিউব ডিভাইডেড বাই এক্স। এখন এখানে আমরা যদি লন এক্স এর মান যদি জেড ধরে নেই, তাহলে 1/x ডিএক্স সমান ডিজেড লেখা যায়। উভয় পক্ষকে আমরা অন্তরীকরণ করছি। তাহলে 1/x ডিএক্স, আর আমরা লিমিটটা চেঞ্জ করে নিব। তাহলে আমাদের জেড সমান যদি লন এক্স হয়,
আর এক্স সমান যদি এ কিউব হয়, তাহলে আমাদের জেড এর মান আসে হচ্ছে থ্রি, প্রথম ক্ষেত্রে থ্রি। আর দ্বিতীয় ক্ষেত্রে এক্স এর মান যদি আমাদের স্কোয়ার হয়, তাহলে জেড এর মান আসে আমাদের টু। তাহলে আমাদের লিমিটটা পরিবর্তন করলে এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে টু, লন এক্স এর মান হচ্ছে জেড, জেড তার উপর কিউব, আর ওয়ান বাই এক্স ডিএক্স এর মান হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স ডিএক্স এর মান হচ্ছে আমাদের ডিজেড। এই যে ওয়ান বাই এক্স ডিএক্স এর মান ডিজেড। তাহলে আমাদের এটা ইন্টিগ্রেশন করলে কি হয়, জেড টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর। এখন লিমিট বসাই দিলাম থ্রি টু। এখন লিমিট বসাই দিলে পারে থ্রি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর মাইনাস টু টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর। তাহলে কত হয়, থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে আমাদের একাশি, একাশি বাই ফোর মাইনাস টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে গিয়ে 16 বাই ফোর। তার মানে এটা করলে হচ্ছে আমাদের ওয়ান বাই ফোর কমন নিলে একাশি মাইনাস ষোলো সমান হচ্ছে পঁয়ষট্টি ডিভাইডেড বাই ফোর উত্তর আসবে। ঠিক আছে, বুঝতে পারছো এটা উত্তরটা? দেখো এটা একটু আরেকবার খেয়াল করো, খেয়াল করলে তুমি বুঝতে পারবে, এটা খুবই ইজি ভাবে আমি করাইলাম। ষোলো, 18 করাইলাম, 19 করাবো এখন। 19 নম্বর প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। বলছে এক্স মাইনাস টু ওয়াই, একটা রেখা দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই সমান সিক্স, রেখাটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে অবনত। তার মানে কি, এই একটা অক্ষ আমরা আঁকাই, আমরা তো ঢাল বের করবো, ঢালটা কি এক্স অক্ষের সাথে লেগে থাকে না? তাহলে আমাদের এখানে ঢাল কি হবে, ঢাল এম সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ, তাহলে মাইনাস এক্স এর সহগ ওয়ান ডিভাইডেড বাই ওয়াই সহগ মাইনাস টু, তার মানে ওয়ান বাই টু হবে। ঠিক আছে, তাহলে এক্স এর সহগ এখানে আমাদের তাহলে ঢাল যদি এটা হয়, তাহলে থিটা সমান কি টেন ইনভার্স এম, তার মানে টেন ইনভার্স টু, তাই না? তাহলে এই কোণটা আমাদের হচ্ছে টেন ইনভার্স ওয়ান বাই টু। এখন বলছে অয় অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে অবনত। তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা চাইছে, তাহলে আমাদের এই টোটাল অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে আমাদের 90 ডিগ্রি সমান কি টেন ইনভার্স ওয়ান বাই টু প্লাস এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরি, তাহলে থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হইলে আমাদের 90 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা অবশ্যই টেন ইনভার্স টু হলে পারে, মানে এটার উল্টা, উল্টা যাওয়ার পর হলে পারে এটা আমাদের ইয়া হবে, আমাদের 90 ডিগ্রি হবে। তাছাড়া কিন্তু উত্তর মিলবে না, এটা বিপরীত ত্রিকোণমিতির সাথে একটু মিল রেখে অঙ্কটা দিছে, বুঝতে পারছো? তবে আমাদের 90 ডিগ্রি হবে। 19 নাম্বার, 20 নাম্বার, 20 নাম্বার প্রশ্নটা ফিজিক্স থেকে চলে আসছে আমার এখানে, আমি খেয়াল করি নাই, তবে আমি দেখা দিতেছি অবশ্যই। দেখো পি কিউ আর এস একটা আয়তক্ষেত্র, দেখো একটা আয়তক্ষেত্র আঁকাবো। একটা মনে করো এটাই আমার একটা আয়তক্ষেত্র, আমি আয়তক্ষেত্রটা আর হয় নাই, এটা বর্গ হয়ে গেছে, আয়তক্ষেত্র মনে করো। এখন পি কিউ আর এস এটা আঁকালাম, পি কিউ আর আমার এস। তাহলে পি কিউ আর এস, পি কিউ দৈর্ঘ্য কত থ্রি, তাহলে পি কিউ থ্রি, আর হচ্ছে আমাদের কিউ আর হচ্ছে আমাদের ফোর। তাহলে আমাদের এই দূরত্বটা কি হবে, আমাদের এই দূরত্বটা অবশ্যই ফাইভ হবে, তাই না? যদি ফাইভ হয়, এখন বলছে পি কিউ আর বিন্দুতে চার্জ দেওয়া আছে, পি বিন্দুতে চার্জ কত দেওয়া আছে ফোর, কিউ বিন্দুতে দেওয়া আছে মাইনাস ফাইভ, আর আর বিন্দুতে দেওয়া হচ্ছে আমাদের প্লাস থ্রি। ঠিক আছে, প্লাস থ্রি মাইনাস থ্রি কেন দিছি। এখন এস বিন্দুতে ভোল্ট কত, কত বিভব আছে, তাহলে এস বিন্দুতে ভোল্ট ভি সমান ওয়ান বাই নাইন ইন্টু টেন, হ্যাঁ ওয়ান বাই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার, টেন টু দি পাওয়ার নাইন ইন্টু এদের দূরত্ব ডিভাইডেড বাই ও চার্জ বাই দূরত্ব, তাহলে চার্জ পি বিন্দুতে চার্জ কত ফোর, দূরত্ব কত এস পি, পি এস এর মধ্যবর্তী দূরত্ব কত, অবশ্যই ফোর, এই যে এই দূরত্বটাই তো ফোর হবে, প্লাস তারপর হচ্ছে আমাদের কিউ বিন্দুতে চার্জ কত মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ, কিউ আর এস এর মধ্যবর্তী দূরত্ব কত, কিউ আর এস এর মধ্যবর্তী দূরত্ব কত ফাইভ, আমরা আগেই বের করছি, এই যে ফাইভ বের করছি, প্লাস আমাদের আর আর এস এর মধ্যবর্তী দূরত্ব কত, চার্জ হচ্ছে থ্রি, দূরত্ব হচ্ছে আমাদের থ্রি। তাহলে আমাদের কাটাকাটি যায়, তাহলে ভি সমান কি, দুঃখিত দুঃখিত, এইখানে ওয়ান পয়েন্ট এটা হবে না আর কি, এইটাই আর কি, নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু এইট, এটা হবে আর কি। তাহলে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন
ইন্টু, তাহলে এটা হচ্ছে 1 - 1 + 1, তাহলে এই 1 কাটা গেল, তাহলে আমাদের ভি সমান থাকলো 9 × 10⁹। বুঝতে পারছো? এত ভোল্ট। এই যে এটাই উত্তর আছে। ঠিক আছে। 21 নাম্বারটা, 21 নাম্বারটা বেশ সহজ একটা অঙ্ক। দেওয়া আছে 300 কেলভিন তাপমাত্রায় টু এম 2A, দেখো কি 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 কাজ করছে এখানে। 2A থেকে তৈরি হয়েছে 3A, 3B তৈরি হয়েছে। তাহলে আমাদের কেসি কত হবে? আমরা কি জানি? কেপি দেওয়া আছে, আমরা জানি হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, তাই না? তাহলে কেপির মান কত দেওয়া আছে? 8.34 ইন্টু 10 স্কোয়ার সমান কেসি, কেসির মানটা আমাদের বের করতে বলছে। কেসি সমান ইন্টু আর, আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.314 ইন্টু টির মান হচ্ছে 300 দেওয়া আছে। আর ডেল এন এর মান কত? দেখো, 3 - 2 সমান 1, ডেল এন এর মান 1 বসালে এটাই হবে। তাহলে কেসির মান যদি আমরা বের করতে চাই, তাহলে 8 এটা আর এটা আমরা বিয়োগ করতে পারি, তাই না? বিয়োগ করলে কি হয়? বিয়োগ না, ভাগ করতে পারি, বাদ দিতে পারি। এটা আর এটা প্রায় কাছাকাছি, বাদ দিতে পারি। তাহলে এখানে 100, কেসি সমান 100 ডিভাইডেড বাই 300, তাহলে 100/300 সমান কি 1/3। 1/3 মানে একমাত্র দশমিকে আছে হচ্ছে 0.33, এটাই একমাত্র আছে, আর কোনোটা নাই, তাই এটাই উত্তর হবে। ঠিক আছে। 22 নম্বর প্রশ্নটা, আর প্রশ্ন নাই, 22 নম্বরটাই আছে। 22 নম্বরটা দেখা দিতেছি, তারপর একটু ওয়েট করো, কিছু কথা বলবো কিভাবে তোমরা জিএসটি তে চান্স পেতে পারো, মানে কৃষি এগ্রি জিএসটি তে। দেখো, ক্ষেত্রের বলতে একটা ক্ষেত্রফল বোঝাইছে। এম ক্ষেত্রের একটা উর্বরতা, এন ক্ষেত্রের উর্বরতার দ্বিগুণ। তার মানে কি? এম সমান এন, তাহলে হচ্ছে এন ক্ষেত্রের দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে এন ক্ষেত্রের দ্বিগুণ। আচ্ছা, তার মানে খেয়াল করো, তার মানে এম সমান 2n হবে, তাই না? এখন বলছে এমটা হচ্ছে গিয়ে 800 গুণন 100 সমান, তাহলে এম ক্ষেত্রের ইয়াটা কি হবে? এম ধরো হচ্ছে 2 × x গুণন হচ্ছে আমাদের কত দেওয়া আছে, বিনিময় কত করবে? 100। তাহলে আমাদের এখানে 100 আর এই 100 বাদ গেল, 2 আর এটা মিলে তাহলে 400 হয়। এক্স সমান কত? 400 হয় না? উত্তর। এখন বলতে পারো এই 100 কই থেকে আনলেন? আচ্ছা দেখো, এখানে বলছে হচ্ছে গিয়ে বর্গাকার। বর্গাকার মানে কি? এইটা আমাদের কিন্তু ঠিক থাকবে, এই 100টা আমাদের ঠিক থাকবে। আমাদের ইয়া থাকবে হচ্ছে কারণ আমাদের পরিবর্তন হবে হচ্ছে এই 800, যেটা আমাদের প্রস্থ বরাবর রয়েছে, সেটা আমাদের পরিবর্তন হবে। আর এই 100টা হচ্ছে বর্গাকারের 100, অর্থাৎ এটা আমাদের ঠিকই থাকবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই ধরনের প্রশ্নগুলো একটু 2-4টা প্রশ্ন একটু জটিল করছে, তাছাড়া বাকি সব কোশ্চেন কিন্তু মোটামুটি সহজ করছে। দেখো, সবগুলো প্রশ্নের সমাধান করে দেখালাম। এখানে মোটামুটি সবগুলো প্রশ্ন সহজ ছিল, হাতে কোনো কয়েকটা প্রশ্ন একটু জটিল ছিল, এটা স্বাভাবিক। হাতে কোনো সব প্রশ্ন তোমার পারবা না, সবাই পারবে না। যে ফার্স্ট হয় সেও সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারে না। তো সেক্ষেত্রে তোমার এত টেনশন করার দরকার নাই। যেগুলো প্রশ্ন আমি সমাধান করে দেখাইছি, সবগুলো প্রশ্ন না পারলেও 2-4টা প্রশ্ন বুঝতে পারবা না, এটা স্বাভাবিক। আমি বোঝানোর পরও হয়তো বা একটু প্রবলেম থেকে যাবে, যেটা এত দ্রুত কিভাবে করবো। তবুও সেই নিয়মগুলো শিখে যাবা, আর সবগুলো প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করবা। এখানে হচ্ছে গিয়ে আমি এগ্রি কৃষি বিশ্ববিদ্যালয় 2022-23 সেশনের যে প্রশ্নপত্র, সেটা আমি সমাধান করে দেখালাম। বুঝতে পারছো? তোমরা এটা সমাধান করলে পারে তোমরা পারবা আর কি। পারবা না এরকম না, তোমরা পারবা। আর তোমরা সমাধানটা করে নিও। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে প্রশ্ন করতে পারো, কমেন্ট বক্সে করতে পারো, ফেসবুক মেসেঞ্জারে আমাকে ইনবক্স করতে পারো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমি দেখে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ধরনের যোগাযোগ করতে চাও তোমরা, আমার সাথে যোগাযোগ করো। আমি অনলাইনে টিউশনি করাই এইভাবে। যদি কেউ টিউশনি পড়তে চাও, পড়তে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। বিশেষ করে ইন্টারের পড়াই আমি। আমি ফিজিক্স আর ম্যাথটা আমি পড়াই। কেমিস্ট্রি আমি সেরকমটা পড়াই না, ফিজিক্স আর ম্যাথটা পড়াই। যদি কেউ যোগাযোগ করতে চাও, পড়তে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে। ভালো থেকো সবাই।
আর কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আগে সমাধান লাগবে। আর অনেকগুলো বিশ্ববিদ্যালয় তো আছে কৃষির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি আছে, তারপর শেরেবাংলা আছে, যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আছে। কোনগুলোটা আগে লাগবে আমাকে জানাবে, আমি সেটাই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।